তো আজকের ক্লাসে আমরা আলোচনা করব মোটামুটি আমাদের আগের যে দুটো ক্লাস হয়েছে আমরা সেটা নিয়ে আলোচনা করব, একটু প্রশ্ন উত্তর বা কি ধরনের প্রশ্ন আসতে পারে সেটা নিয়ে আলোচনা করব। কারণ ফরাসি বিপ্লবের ক্ষেত্রেও আমার মানে আগের দিন যেহেতু প্রশ্ন উত্তর আলোচনা করা হয়নি, বা নেপোলিয়ন বোনাপার্টের ক্ষেত্রেও আমরা ওভারঅল একটা আইডিয়া দেওয়ার পর একটু প্রশ্ন উত্তর আলোচনা করব। তো ফরাসি বিপ্লবের যে জায়গাটা তোমাদের আচ্ছা, তোমাদের আমি যদি প্রশ্নগুলো, আমি কিন্তু প্রতিটা প্রশ্নই তোমরা এমসিকিউ দেখতে পাবে এবং আমরা এমসিকিউর মাধ্যমেই আলোচনা করব আজকের ক্লাসে। এবং এখানে 2016 যে এসএলএসটিটা হয়েছিল সেটা থেকেও কিছু প্রশ্ন কিন্তু এখানে আলোচনা করা থাকবে। ঠিক আছে, সেই ফরাসি বিপ্লব এবং নেপোলিয়ন সংক্রান্ত যে সমস্ত প্রশ্ন 2016-তে এসেছিল বা এর আগের এসএলএসটিতে এসেছিল সেগুলো থেকেই কিন্তু এই সমস্ত প্রশ্নগুলো নেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে আমাদের একটা ডিটেলস আলোচনা আজকে অবশ্যই থাকবে। এবং আমি সবার আগে জানতে চাই প্রত্যেকের কাছ থেকে তোমাদের ফরাসি বিপ্লব সম্পর্কিত কোনো সমস্যা যদি থেকে থাকে একটু যদি বলো আমাকে। মানে তোমরা কি চাও যে ডিটেলসে আমি ওভারঅল একটা সামারাইজ করি ফরাসি বিপ্লব, তারপরে আমরা কোয়েশ্চেন আনসার আলোচনা করি, নাকি সেটার কোনো প্রয়োজন নেই? যেহেতু ফরাসি বিপ্লবের ক্লাসটা আমি নিইনি সেহেতু আমার তোমাদের কাছে এটা জিজ্ঞাসা, যদি তোমাদের আরো মনে হয়ে থাকে যে দরকার আছে। আচ্ছা, ফরাসি বিপ্লবের কোনো ডিটেলস আলোচনার দরকার নেই। আচ্ছা, তো সেক্ষেত্রে আচ্ছা, তোমাদের মধ্যে মেসেজে আমাকে দুজন জানালে যে ফরাসি বিপ্লবের ডিটেলস আলোচনার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, তাহলে আমরা প্রশ্ন উত্তর আলোচনায় চলে যাই। প্রশ্ন উত্তর আলোচনার মাধ্যমেই আমরা কিন্তু আচ্ছা, তোমাদের মধ্যে একজন জানাচ্ছ যে একটু আলোচনা করলে ভালো হয়। আচ্ছা, ওভারঅল আমাকে একটু জানাবে যে কারোর কোনো এরকম যদি অসুবিধা থাকে একটু তোমরা। আচ্ছা, ম্যাক্সিমামই তোমরা বলছো দরকার নেই। যাই হোক, আমি তোমাদের ওভারঅল প্রশ্নগুলোর মাধ্যমেই আমরা আলোচনা শুরু করছি। একটা একটা করে প্রশ্ন আলোচনা করি, তারপর আমরা ক্লারিফিকেশন দেব। তো প্রথম আমরা যেটা দেখব, আচ্ছা, উত্তরগুলো কিন্তু তোমাদেরই দিতে হবে। উত্তরগুলো কিন্তু তোমরা যে উত্তর দিতে চাইছো আনমিউট করে তোমরা উত্তর দিতে পারো। ফরাসি চার্চকে যে প্রদত্ত যে কর ছিল সেটাকে কি বলা হতো? এগুলো প্রতিটাই কিন্তু পাস্ট। হ্যাঁ, ঠিক দিয়েছ, টাইট। সি, অপশন সি, টাইট। প্রত্যেকেই ঠিক বলছো, টাইট। এগুলো প্রত্যেকেই ঠিক বলেছো, টাইট। আচ্ছা, এগুলো প্রতিটাই কিন্তু মানে আগের বছরে, মানে এর আগে এসএলএসটি সমস্ত প্রশ্নই কিন্তু এসএলএসটির প্রশ্ন, যে কটা প্রশ্ন তোমরা দেখতে পাবে। ঠিক আছে, তো আমি এক্ষেত্রে একটু আলোচনা করে দিই। টাইপ কি ছিল? আমরা দেখেছি যে ফরাসি বিপ্লব আলোচনা করতে গেলে 1789 থেকে 99 অব্দি যদি আমরা বিস্তৃত সময় ফ্রান্সকে আলোচনা করতে চাই, তাহলে এক্ষেত্রে আমরা দেখেছি যে ফ্রান্সের সমাজ এস্টেটে বিভক্ত ছিল। আমি একেবারে শর্টে বলছি, ফরাসি সমাজ প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় এস্টেটে বিভক্ত ছিল। প্রথম এস্টেটে বিশপ বা পুরোহিত, যাজকেরা ছিল যারা ধর্মের সাথে যুক্ত। দ্বিতীয় এস্টেটে অভিজাতরা ছিল রাজ পরিবারের, অর্থাৎ অভিজাতদের মধ্যেও কিন্তু আবার অনেক ভাগ ছিল, যারা মানে যারা জন্মগত অভিজাত, আবার যারা মানে মানে বিভিন্ন ধনরাশি অর্জনের ফলে যারা অভিজাত গোষ্ঠীতে ত্বরান্বিত হয়েছিল। মানে ব্যবসা বাণিজ্য এইসবের ফলে প্রচুর টাকা পয়সা রোজগার করে তারা অভিজাত ক্যাটাগরিতে উন্নীত হয়েছিল, সেরকমও ছিল। তো তৃতীয় স্টেজে ছিল এই দুই গোষ্ঠী বাদ দিয়ে যত রকমের গোষ্ঠী, অর্থাৎ এরা বুর্জোয়া থেকে শুরু করে, বুর্জোয়া অর্থাৎ যারা বণিক বা মধ্যবিত্ত পেশাদার যাদের আমরা বলি, শ্রমিক, কৃষক, ডাক্তার, টিচার্স থেকে শুরু করে যত রকম পেশা ছিল তারা প্রত্যেকেই ছিল থার্ড স্টেজের অন্তর্গত, এবং প্রত্যেককেই কিন্তু বেশ কয়েকটা কর দিতে হতো। বেশ কয়েকটা কর, যেখানে আমরা দেখেছি যে ডিরেক্ট এবং ইনডিরেক্ট অনেকগুলো কর ছিল। সেখানে আমরা কর ভি, টাইপ থেকে শুরু করে আরো অনেকগুলো কর আমরা দেখতে পাই, যেখানে আমরা দেখবো যে আমরা যদি দেখি যে এখানে ভ্যাটিয়ান বা টেলি, ক্যাপিটেশন, হ্যাঁ, এই ধরনের বিভিন্ন করগুলি
প্রত্যেকটা করের কিন্তু আলাদা করে তোমাদের পড়তে হবে, কোনগুলো ডিরেক্ট এবং কোনগুলো ইনডিরেক্ট কর, এগুলো কিন্তু খুব ভালো করে তোমাদের পড়তে হবে। যখন এটা পড়বে খুব ভালো করে পড়তে হবে। এবং এখানে বাধ্যতামূলক একটি শ্রম কর ছিল, যাকে করবি বলা হতো। এখানে করবি হচ্ছে বাধ্যতামূলক শ্রম, তার জন্য যে শ্রম কর সেটাকে বলা হতো করবি। এবং সেলস টাইপ ক্যাপিটেশন হচ্ছে উৎপাদন অর্থাৎ প্রোডাকশন ভিত্তিক যে আয় কর ছিল, অর্থাৎ ইনকাম ট্যাক্স যেটাকে আমরা বলি। ঠিক আছে, এর মধ্যে এই করগুলো আমাদের এখানে ইম্পর্টেন্ট। সেন্স এটা একটা বানানো, এবং টাইপ এবং ক্যাপিটেশন এটা, এই তিনটে কর কিন্তু তিনটেই কিন্তু তোমাদের পড়তে হবে। তো এই কর অর্থাৎ এই কর ব্যবস্থা এই সমস্ত অর্থনৈতিক সমস্যার জন্যই আমরা দেখব যে পরবর্তীকালে, না শুধুমাত্র অর্থনৈতিক সমস্যার জন্য নয়, এবং এই সমস্ত অর্থনৈতিক সমস্যা যেখানে আমরা দেখব যে তৃতীয় এস্টেটকে উপর প্রচুর পরিমাণে করের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছিল, এবং তার সাথে সাথে ফিলোসফার্সদের যে কারণ অর্থাৎ দার্শনিকদের, ভলতেয়ার, মন্তেস্কু থেকে শুরু করে রুশো, তাদের কারণগুলো আমরা দেখব। তাদের বিভিন্ন রকমের লেখা, এগুলোর ফলেও কিন্তু ফরাসি বিপ্লব ত্বরান্বিত হয়। তাদের লেখাগুলো একের পর এক বিভিন্ন জায়গায় আলোচনা হতে থাকে, সেই আলোচনা মানুষের মুখে ছড়িয়ে পড়তে থাকে, মানুষ নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হয়। ঠিক আছে, তো সেক্ষেত্রে কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট। পার্সিয়ান লেটার হচ্ছে, আচ্ছা পার্সিয়ান লেটার সেই ফিলোসফিক কজ থেকেই বা দার্শনিক কারণ থেকে একটা কারণ, সেটা হচ্ছে যে মন্তেস্কু। আচ্ছা সকলেই ঠিক উত্তর দিয়েছো, মন্তেস্কু। পার্সিয়ান লেটার্স হচ্ছে মন্তেস্কুর লেখা। তো ভলতেয়ার, রুশো এবং মন্তেস্কু এই তিনটে দিকই কিন্তু পড়তে হবে। ক্ষেত্রে রুশোর ক্ষেত্রে সামাজিক সোশ্যাল কন্ট্রাক্ট বা সামাজিক চুক্তি, মন্তেস্কু দ্য স্পিরিট অফ লস, এবং পার্সিয়ান লেটার্স এবং ভলতেয়ারের কাঁদি, এই তিনটে বইয়ের নাম কিন্তু খুব ভালো করে পড়তে হবে। এর সাথে সাথে অর্থাৎ একদিকে অর্থনৈতিক সমাজ ব্যবস্থা, যেখানে এস্টেট সমাজ ব্যবস্থা, রাজনৈতিক, যেখানে রাজা নিজেকেই সব থেকে বেশি ইম্পর্টেন্স দিতেন, রাজা সবকিছুর ওপরে রাজা ছিলেন, রাজার বাইরে কোনো কিছুই রাজা কোনো কিছু যদি অনুমোদন না করতেন তাহলে কোনো রকম কিছুই করা যেত না। ঠিক আছে, তো রাজার রাজনৈতিক কারণ ক্ষেত্রে অর্থাৎ রাজারা ছিলেন পুরোপুরি ষোড়শ লুই, তার আগেই মানে চতুর্দশ লুই, পঞ্চদশ লুই, ষোড়শ লুই, এরা প্রত্যেকেই স্বৈরাচারী ছিলেন। এরা প্রত্যেকেই প্রচন্ড পরিমাণে বিলাস ব্যসনে মত্ত থাকতেন, সাধারণ মানুষের জীবনের প্রতি এদের কোনো ইন্টারেস্ট ছিল না। ঠিক আছে, তো এছাড়াও অর্থনৈতিক কারণ, অর্থনৈতিক কারণে আমরা কর ব্যবস্থা, বৈষম্যমূলক কর ব্যবস্থার কথা, এবং দার্শনিক কারণের মধ্যে আমরা ভলতেয়ার, রুশো, মন্তেস্কুর এই বইগুলোর কথা আমরা পড়বো। এছাড়াও আমেরিকান রেভলিউশনের কথাও আমরা পড়বো, যেখানে আমেরিকান বিপ্লব অর্থাৎ ফ্রান্স কিন্তু আমেরিকান যখন স্বাধীনতা যুদ্ধ হয়েছিল, ফ্রান্স কিন্তু আমেরিকান স্বাধীনতা যুদ্ধে আমেরিকানদের 13টি কলোনিকে হেল্প করেছিল। ঠিক আছে, এবং এর ফলে ফ্রান্সের অর্থনৈতিক অবস্থা একেতেই তো খারাপ ছিল, তার মধ্যে এই যুদ্ধে পার্টিসিপেট করার জন্য তাদের অবস্থা আরো খারাপ হয়ে যায়। আচ্ছা, তো এখানে আরেকটা প্রশ্ন আছে, রাজা ষোড়শ লুইকে কবে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল? রাজার মৃত্যুদণ্ড, আচ্ছা 21শে জানুয়ারি। 21শে জানুয়ারি, প্রত্যেকেই ঠিক বলছো, 1793 খ্রিস্টাব্দের 21শে জানুয়ারি এই মৃত্যুদণ্ড হয়েছিল। ঠিক আছে, তাহলে প্রশ্নে কিন্তু দুটোই দেওয়া থাকে, মানে বেসিক্যালি আমি এখানে ডেটটা দিয়েছি, কিন্তু এসএলএসটি তে এই পুরো ইয়ার এবং ডেট দুটোই কিন্তু এসেছে। এটা অনেকবারই 2-3 বার এসেছে, এবং তার মধ্যে বেশ কয়েকবার ইয়ার এবং ডেট দুটোই একসাথে এসছে। তাহলে 21শে জানুয়ারি হচ্ছে কারেক্ট আনসার। তারপরে আমরা চলে যাব নতুন ফরাসি সংবিধানের কবে প্রবর্তন হয়। নতুন ফরাসি সংবিধান কবে প্রবর্তন হয়েছিল? নতুন ফরাসি সংবিধান আমরা জানি যে সংবিধান প্রবর্তন হয়েছিল সংবিধানের বেশ কয়েকটা ঘটনার মধ্যে দিয়ে। আচ্ছা ডি, সবাই বলছো যে ডি, হ্যাঁ, নতুন ফরাসি সংবিধান আসছে 1791 30শে সেপ্টেম্বর। ঠিক আছে, তো নতুন ফরাসি সংবিধানে যেটা বলা হয়েছিল যে রাজার ক্ষমতাকে সীমাবদ্ধ করা, এবং
বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে ক্ষমতাকে সমানভাবে বন্টন করা এবং ভোটাধিকারকে সীমিত করা হয়। পুরুষদের 25 বছরের বেশি বয়সী পুরুষ যারা কমপক্ষে 3 দিনের শ্রমিকের মজুরির সমান কর প্রদান করে তারাই একমাত্র সক্রিয় নাগরিক, এরাই ভোট দেওয়ার যোগ্য। এর বাইরে অন্যরা কিন্তু সংবিধান মানে এর বাইরে অন্যরা কিন্তু ভোট দিতে পারতো না, ঠিক আছে? অর্থাৎ 25 বছরের কম সিটিজেন হলে হতো না, সকলকে কিন্তু ভোটাধিকার দেওয়া হয়নি। সামাজিক চুক্তি, একটু আগেই আমরা এটা নিয়ে আলোচনা করেছি। সামাজিক চুক্তি রুশো, সোশ্যাল কন্ট্রাক্ট, এটা কিন্তু সামাজিক চুক্তি বাদ দিয়ে আসল বইটার নাম কিন্তু সোশ্যাল কন্ট্রাক্ট, যেটা রুশো লিখেছেন, যেখানে রুশো বলছেন যে সোশ্যাল কন্ট্রাক্ট মানে হচ্ছে রাজা এবং তার প্রজাদের মধ্যে এক চুক্তি, যেখানে বলা হচ্ছে যে রাজা কিন্তু প্রজাদের সম্মতি নিয়েই সিংহাসনে বসেছেন। সুতরাং রাজার দায়িত্ব প্রজাদেরকে দেখাশোনা করা, প্রজাদের প্রয়োজন গুলোতে সাড়া দেওয়া। সুতরাং এই সামাজিক সেই প্রয়োজন অর্থাৎ নিরাপত্তা প্রদানের বিনিময়তেই প্রজারা কিন্তু রাজাকে কর প্রদান করছে। এই চুক্তি রাজার এবং প্রজার মধ্যে আছে। এইভাবেই তিনি মানুষকে অ্যাওয়্যার করার চেষ্টা করেন, জাগরণ করার চেষ্টা করেন মানুষের মধ্যে। তো সামাজিক চুক্তি হচ্ছে একটা রুশোর লেখা একটি বিখ্যাত বই। এই প্রশ্নটা ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যেখানে বলা হচ্ছে যে আর্থিক অসঙ্গতির জন্য ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর কে বলেছেন? হ্যাঁ, আবারও সকলেই ঠিক বলছো, অ্যাডাম স্মিথ। অ্যাডাম স্মিথ ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলা হচ্ছে অ্যাডাম স্মিথকে। ইনি এই বক্তব্যটা বিশেষ, যেখানে ভ্রান্ত অর্থনীতি কেন বলা হয়েছে, কারণ আমরা দেখেছি যে করের বোঝা পুরোটাই ছিল থার্ড এস্টেটের ওপর। থার্ড এস্টেট সমস্ত রকম ভাবে কর মানে তাদের করের বোঝা তাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল, যারা কর দিতে পারে না। আর প্রথম দুই এস্টেট যাদের কাছে প্রচুর সম্পত্তি, তাদের কোনো কর দিতে হচ্ছে না। সেই কারণেই একে বলা হচ্ছে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর, কারণ ষোড়শ লুই যখন সিংহাসনে বসছেন তখন কিন্তু অলরেডি কোষাগার শূন্য, ঠিক আছে? তার কারণ হচ্ছে এই বিভ্রান্তিমূলক কর ব্যবস্থা। ওয়ার অ্যান্ড পিস, এই বইটার নাম আমি আগের দিনের ক্লাসে বলেছি। ওয়ার অ্যান্ড পিস গ্রন্থটির রচয়িতা কে? লিও টলস্টয়। একজন বলছো, হ্যাঁ অনেকেই বলেছো লিও টলস্টয়। ঠিক, লিও টলস্টয়, এটা কিন্তু আগের দিন ক্লাসেও আমরা বলেছি। আচ্ছা, বাস্তিলের পতন কোন সময়টায় হয়? কোন বাস্তিল দুর্গের পতন কত সালে হয়? হ্যাঁ, ডি হচ্ছে সঠিক উত্তর, প্রত্যেকেই ঠিক বলেছো। 4 নম্বর 1789 ডি। আচ্ছা, এবার যদি বলা হয় যে বাস্তিল দুর্গের ডেটটা কি, ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু ডেটটাও আসছে 14ই জুলাই। ঠিক, 14ই জুলাই হচ্ছে ডেট। সুতরাং ডেট এবং ইয়ার দুটোই কিন্তু এক্ষেত্রে পড়তে হবে। আচ্ছা, বাস্তিল দুর্গ, আচ্ছা আমি যদি বলি বাস্তিল দুর্গের পতনের সিগনিফিকেন্স নিশ্চয়ই জানো, যে রাজনৈতিক কারাগার, সেখান থেকে মুক্তি দেওয়া হচ্ছে। আমি বিপ্লবের সন্তান, এই কথা কে বলেছে? এখানে নেপোলিয়ন। ঠিক, এখানে এটা ফরাসি বিপ্লবের এই জায়গায় দেওয়া হলেও এটা অ্যাকচুয়ালি উত্তর হবে নেপোলিয়ন। আমি বিপ্লবের সন্তান, এই কথাটি নেপোলিয়ন বলেছেন। আমরা যখন নেপোলিয়ন আলোচনা করব আমরা তখন এই কথাটা বলবো। বারবার বলেছেন যে আমি বিপ্লবের সন্তান এবং আমি বিপ্লব এনেছি এবং আমি বিপ্লবের ধ্বংসকারী, ঠিক আছে? এই কথাটাও সিগনিফিকেন্সটা আমরা কিছুক্ষণ পরেই আলোচনা করব। আচ্ছা, এই বিখ্যাত উক্তিটা, এটাও একটা প্রশ্ন পত্রে ছিল যে এই বিখ্যাত উক্তিটি কার? এখানে আমি তোমার সঙ্গে একমত না হলেও তোমার কথা বলার অধিকার রক্ষার জন্য আমি জীবন দিতে প্রস্তুত। এই উক্তিটি কার? একজন বলছো এ, একজন বলছো সি, অনেকেই বলছো এ আর সি। আচ্ছা, এ আর সি এর মধ্যে ম্যাক্সিমাম কনফিউশন আছে। কারেক্ট উত্তর হচ্ছে ভলতেয়ার।
তার কাদির গ্রন্থে তিনি এই কথাটি বিখ্যাত উক্তিটি করেছেন। ভলতেয়ার হচ্ছে অ্যাকচুয়াল উত্তর। ঠিক আছে, তো যেহেতু সে সময় মানুষের অধিকার রক্ষার কথা বলা হচ্ছে এবং যেহেতু সেই সময় মানে সংবাদপত্র বা অন্যান্য কোনো দিকেই কাউকেই স্বাধীনভাবে মত প্রকাশের অধিকার ফ্রান্সে তখন ছিল না, সেই দিক থেকেই ভলতেয়ারের এই উক্তি। বাস্তিল দুর্গ, আমরা একটু আগেই পড়েছি বাস্তিল দুর্গের পতনের কথা। বাস্তিল দুর্গ কবে, মানে অর্থাৎ বাস্তিল দুর্গের পতন, বাস্তিল দুর্গ কি ছিল? সি, একটি রাজনৈতিক বন্দীদের কারাগার। অর্থাৎ ঠিক, একদম ঠিক, প্রত্যেকেই সঠিক উত্তর দিয়েছো, রাজনৈতিক বন্দীদের কারাগার, যেখানে বলা হচ্ছে যে বাস্তিল দুর্গ বেসিক্যালি বলা হচ্ছে যে এটা ছিল স্বৈরাচারী, রাজার স্বৈরাচারিতার প্রতীক হচ্ছে বাস্তিল দুর্গ। রাজার বিরুদ্ধে যারাই কথা বলতো তারা বাস্তিল দুর্গে তাদের বন্দী বানিয়ে দেওয়া হতো। ঠিক আছে, এবং প্রচন্ড কষ্টকর জীবন তাদের ছিল, এবং যে কারণে 14ই জুলাই 1789 যখন বাস্তিল দুর্গকে জনগণ ধ্বংস করছে, জনগণ একদম প্রচন্ড ক্ষেপে গিয়ে জনগণ যখন বাস্তিল দুর্গকে অবরোধ করছে এবং বাস্তিল দুর্গের পতন ঘটাচ্ছে, কারারক্ষী মানে কারাগার ভেঙে দিচ্ছে, রক্ষীদের মেরে ফেলছে, সেরকম সময় এটা অ্যাকচুয়ালি রাজার স্বৈরাচারিতারই পতনকে চিহ্নিত করে। এই কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। ডিক্লারেশন অফ দ্য রাইটস অফ ওমেন কে লিখেছে? এটা আমি আলোচনা করেছিলাম আগের দিন, কিছুটা আলোচনা করেছিলাম আমরা যখন প্রথম ক্লাস, সেখানেও আমরা আলোচনা করেছিলাম। হ্যাঁ, অলিম্প দ্য গুজ। ঠিক, তো অলিম্প দ্য গুজ তিনি হচ্ছেন কারণ আমরা একটু আগেই বলেছি যে ডিক্লারেশন অফ দ্য রাইটস অফ ম্যান, যেখানে বলা হয়েছে 25 বছর বা তার বেশি বয়সী পুরুষকে শুধু ভোটাধিকার দেওয়া হবে যারা 3 দিনের শ্রমিকের মজুরির সমান কর প্রদান করে। দুটো শর্ত আছে, একটা হচ্ছে 25 বছর বয়সী পুরুষ, তারা ফ্রান্সের নাগরিক হবে এবং তারা 3 দিনের শ্রমিকের বেতনের সমান কর প্রদান করবে, তবেই তারা গিয়ে ভোট দিতে পারতো। তো এই যে, অর্থাৎ ফরাসি বিপ্লবে তো মহিলারাও সমানে সমানে পুরুষদের সাথে অংশগ্রহণ করেছিল, সেই জন্য অলিম্প দ্য গুজ তিনি প্রথম এই ডিক্লারেশন অফ দ্য রাইটস অফ ওমেন লিখেছিলেন, যেখানে তিনি মহিলাদের অধিকারের কথা লিখেছিলেন। ঠিক আছে, সেখান থেকে এটা কিন্তু একটা ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। আচ্ছা, চরমপন্থী রাজনৈতিক দল, ফরাসি বিপ্লবের সময় কোন রাজনৈতিক দল সব থেকে চরমপন্থী ছিল? চরমপন্থী রাজনৈতিক দল জ্যাকোবিন। জ্যাকোবিন দল যারা ভীষণভাবে মানে চরমপন্থী ছিল। আমরা দেখছি যে এই জ্যাকোবিন দলই, এরাই ম্যাক্সিমাম আমরা দেখেছি জ্যাকোবিন দল যার মানে ম্যাক্সিমাম সমাজের দরিদ্র অংশ, ক্ষুদ্র ব্যবসায়ী, কারিগর, চাকরিজীবী, মজুর, এরা প্রত্যেকেই ছিল জ্যাকোবিন দলের সদস্য। ম্যাক্সিমিলিয়ান রোবোস্পিয়ার ছিলেন মানে এদের নেতা, এবং ম্যাক্সিমাম আমি আগের দিন বলছিলাম যে জ্যাকোবিন দলের বেশিরভাগ সদস্যরাই লম্বা ট্রাউজার পরতেন, ডোরা কাটা ট্রাউজার পরতেন, যেটা অ্যাকচুয়ালি কেন এটা, কারণ অভিজাত শ্রেণীর বিপক্ষে যাওয়া, অভিজাত শ্রেণীর প্রতিবাদ, অভিজাত শ্রেণীর বিপক্ষে তারা যে প্রতিবাদ গড়ে তুলছে সেটা সিগনিফাই করতো এই ধরনের ট্রাউজার গুলো। যে কারণ অভিজাতরা হাঁটুর অব্দি, অর্থাৎ হাঁটুর অব্দি যে ট্রাউজার সেগুলো তারা পরতেন, সেই তার বিপক্ষে এই ছোট ছোট যারা দিন মজুর তারা তাদের বিপক্ষে, অর্থাৎ তাদের ফ্যাশনটা আমরা নকল করব না, এই বিপক্ষে তারা কিন্তু এই মানে পা অব্দি ট্রাউজার গুলো পরতেন। জ্যাকোবিন দল ছিল এই, আরো অনেকগুলো দল ছিল কিন্তু জ্যাকোবিন ছিল চরমপন্থী। টেনিস কোর্টের শপথ, টেনিস কোর্টের শপথ খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। টেনিস কোর্টের শপথ কবে হচ্ছে? ঠিক বলছো, 20 জুন 1789। অপশন সি হচ্ছে এর কারেক্ট উত্তর, টেনিস কোর্টের শপথ। এই শপথের ইম্পর্টেন্স হচ্ছে যে টেনিস কোর্টে তারা যখন, অর্থাৎ
একটু এর ব্যাকগ্রাউন্ড যদি বলি, যে যখন ফরাসি বিপ্লবের সময় যখন রাজা ঠিক করলেন যে সমস্ত অলরেডি ফরাসি বিপ্লব যখন অলরেডি সমস্ত কারণ যখন অলরেডি সমাজে রয়েছে, রাজা যখন ঠিক করলেন নতুন কর আরোপ করা হবে, এবং নতুন কর আরোপ করতে গেলে এস্টেট জেনারেলের পরামর্শ অনুযায়ী সেই কর আরোপ করা যেত না, এবং যদি কর ব্যবস্থাকে পুরোপুরি সংস্কার করতে হতো রাজাকে অবশ্যই অভিজাতদের ওপরও কর বসাতে হতো। সেইটা অভিজাতরা কোনোদিনই সেই ক্ষেত্রে মতামত দেননি, সপক্ষে তারা ছিলেন না। অবশ্যই তারা এতদিন যে সুযোগ সুবিধা পেয়েছে তার সপক্ষে তারা কেউই ছিলেন না। সেক্ষেত্রে একটা যখন প্রায় 175 বছর পরে যখন এস্টেট জেনারেলের মিটিং ডাকা হয়, তো সেক্ষেত্রে আমরা দেখব যে এই এস্টেট জেনারেলে যখন তৃতীয় এস্টেটের প্রত্যেকটি সদস্য যখন মাথাপিছু ভোটের দাবি করে, তখন কিন্তু রাজা এই এস্টেট জেনারেলকে তিনি পুরোপুরি 5ই মে 1789 এই এস্টেট জেনারেলের সভা বসেছিল, এবং প্রত্যেকে অর্থাৎ প্রথম ও দ্বিতীয় এস্টেটের 300 জন করে প্রতিনিধি ছিল, প্রতিটিতে 300 জন করে প্রতিনিধি ছিল, তৃতীয় এস্টেটে পুরোপুরি 600 জনের প্রতিনিধি ছিল। ঠিক আছে, এবং তারা প্রত্যেকে মাথা পিছু ভোটের দাবি করে। সেক্ষেত্রে রাজা বাধ্য হন এই সভা বন্ধ করে দিতে, এবং তিনি বলেন যে পরের দিন এই সভা তিনি বলবেন যে কবে এই সভা আসছে। 20th জুন যখন নেক্সট সেশনের ডেট দেওয়া হয়, সেই দিনে তারা দেখে সভা হচ্ছে না, মানে টাউন হলে তালা বন্ধ। তখন তারা পার্শ্ববর্তী টেনিস কোর্টে গিয়ে 20th জুন 1789 তারা শপথ নেয় যে তারা পুরোপুরি ফ্রান্সের জন্য একটি সংবিধান তৈরি করবে, সংবিধান প্রণয়ন না হওয়া অব্দি তারা কিন্তু কাজ করবেন একসাথে। অর্থাৎ এই সিগনিফিকেন্স হচ্ছে তারা ফ্রান্সের জন্য একটি সংবিধান রচনা করার শপথ নেয়। এরপরে সংবিধান সভা কবে জাতীয় সভায় পরিণত হয়? সংবিধান সভা কবে জাতীয় সভায় পরিণত হয়? জাতীয় পরিষদে পরিণত হয়। সংবিধান সভা কবে জাতীয় আচ্ছা, এটা এ হবে, তোমরা কেউ কি উত্তর দিয়েছো? এ হবে, হ্যাঁ এ 17th জুন 1789। তো এই সময় জাতীয় পরিষদ হিসেবে এই সভাকে তৈরি করা হয়। তারপরে আমরা যেটা দেখবো 1791-তে সংবিধানের শাসন ব্যবস্থা ছিল, এর মধ্যে কোনটি? সংবিধানের শাসন ব্যবস্থায় কোনটি অনুমোদন দেওয়া হয়? বি। আচ্ছা, প্রত্যেকেই বলছো বি, একদম ঠিক। রাজতন্ত্র, প্রজাতন্ত্র, সামন্ততন্ত্র। রাজতন্ত্র সামন্ততন্ত্র তো হবেই না, এক্ষেত্রে খ আর গ এর মধ্যে কনফিউশন থাকতে পারে। সীমিত রাজতন্ত্র অর্থাৎ লিমিটেড মনার্কি দেওয়া হয়, অর্থাৎ যেখানে রাজাকে বলা হয়েছিল যে তাকে সংবিধান অনুযায়ী শাসন করতে হবে। ঠিক আছে, সংবিধান সভার একটি গুরুত্বপূর্ণ আইন ছিল কোনটি? প্রত্যেকেই বলছো বি, চার্চের জাতীয়করণ। গির্জার, হ্যাঁ, প্রত্যেক ধর্মযাজকদের যা সমস্ত সুযোগ সুবিধা দেওয়া হতো সেগুলো তাদের ত্যাগ করতে হয়েছিল, এবং গির্জার জমি বাজেয়াপ্ত করা হয়েছিল, এবং এবং দেখা যাচ্ছে যে চার্চের জাতীয়করণ করা হয়েছিল, ন্যাশনালাইজেশন। সংবিধান সভাকে কত সালে বিলুপ্ত করা হয়? আবারও সবাই ঠিক উত্তর দিচ্ছ। 1792 সালে রাজতন্ত্র পুরোপুরি, সংবিধান সভাকে পুরোপুরি বিলুপ্ত করে দেওয়া হয়, কারণ ষোড়শ লুইকে জ্যাকোবিন দল যে বিপ্লবের ডাক দিয়েছিল তাতে ষোড়শ লুই বন্দী হন, এবং ষোড়শ লুইকে গিলোটিন করা হয়। 1793-এর 21শে জানুয়ারি ষোড়শ লুইকে হত্যা করা হয়, এবং তারপরেই আমরা দেখব সন্ত্রাসের রাজত্বের সূচনা। সংবিধান সভার পরে ফ্রান্সে কি গঠিত হয়েছিল?
সংবিধান সভার পরে মানে কি তৈরি হয়েছিল? আচ্ছা, এক্ষেত্রে তোমাদের একটা কনফিউশন আমি দেখতে পাচ্ছি। সংবিধান সভার পরে কিন্তু ডাইরেক্টরি নয়। সংবিধান সভার পরে কিন্তু আমরা দেখব ফ্রান্সের সংবিধান হলো, তারপরে কিন্তু আমরা দেখব জ্যাকোবিন দলের ক্ষমতা লাভ, এবং সেখানে কিন্তু একটা নতুন প্রজাতন্ত্রের জন্ম হচ্ছে। এবং যে ক্ষেত্রে সেই নতুন প্রজাতন্ত্রে আমরা দেখব যে প্রথম ফরাসি জাতীয় সম্মেলন ডাকা হচ্ছে, এবং 1792 সালে আমরা দেখব যে প্রচুর পরিমাণে মানে প্রচুর যখন প্রচন্ড খাদ্যাভাব দেখা যায়, তখন কিন্তু আমরা দেখবো যে প্রজাতন্ত্রের জন্ম হয়। 1792 যে প্রজাতন্ত্রের জন্ম, 1792 থেকে মোটামুটি 1792-তে যখন রাজাকে মানে অ্যারেস্ট করা হয়, 1792 সালে সেপ্টেম্বরে রাজতন্ত্র বিলুপ্ত হয় এবং ফ্রান্সকে একটি প্রজাতন্ত্র ঘোষণা করা হয়। সুতরাং প্রজা সভা বা লেজিসলেটিভ অ্যাসেম্বলি হবে কারেক্ট উত্তর। এই প্রজাতন্ত্রের পরে কিন্তু আমরা দেখব যে 1793-তে প্রজাতন্ত্র যখন মানুষকে স্যাটিসফাই করতে পারছে না, বা জ্যাকোবিন দল যখন প্রজাতন্ত্র, কারণ তখন চারিপাশ থেকে ফ্রান্সকে বিদেশি শক্তির আক্রমণ দেখা দিচ্ছে, তখন আমরা দেখব যে 1793 থেকে 93-এর 21শে জানুয়ারি রাজাকে গিলোটিন মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে, রাজাকে হত্যা করা হচ্ছে, এবং তারপর থেকে 1793 থেকে 94 হচ্ছে সন্ত্রাসের শাসন। সন্ত্রাসের শাসনের পরে আসছে ডাইরেক্টরি বা ডিরেক্টরি শাসন। তাহলে সংবিধান সভার পরে আমরা দেখব ফ্রান্স হয়ে যাচ্ছে একটি প্রজাতন্ত্র, তারপরে সন্ত্রাসের রাজত্ব, তারপরে কিন্তু ডাইরেক্টরি। ফিজিওক্রাট, এটা কিন্তু এসএলএসটি আগের বছরের প্রশ্ন, 2016-র এসএলএসটির প্রশ্ন। ফিজিওক্রাট কাদের বলা হতো? তো ফিজিওক্রাট বেসিক্যালি এখানে আমরা দেখব যে এটা চিকিৎসকদের বলা হতো, এক্ষেত্রে এটা আনসার সি হবে। ফিজিওক্রাট বেসিক্যালি চিকিৎসকদের বলা হতো। এবং এক্ষেত্রে তোমরা অনেকেই বলছো এটা ঘ হবে। আচ্ছা, এইখানে হ্যাঁ, তোমরা অনেকেই বলছো ঘ হবে। হ্যাঁ, আচ্ছা, এক্ষেত্রে চিকিৎসক আর হ্যালো, এখানে চিকিৎসক এবং অর্থনীতিবিদ এই নিয়ে একটা তোমাদের কনফিউশন আমি দেখতে পেলাম। তো এক্ষেত্রে অর্থনীতিবিদরাই আমরা নেব, কারণ এক্ষেত্রে আমি একটু অ্যানালাইজ করে দিই। ফিজিওক্র্যাট এটা মানে আপাত দৃষ্টিতে এটা মনে হবে চিকিৎসক, অনেকেই তোমরা এটা চিকিৎসকে পয়েন্ট আউট করেছো, কিন্তু বেসিক্যালি এটা দেখবো আমরা ফ্রেঞ্চ ইকোনমিক্স বা অর্থনৈতিক, আমরা যারা অ্যাকচুয়ালি বিশ্বাস করতো যে রাষ্ট্রের যে সম্পদ সেটা মানে অর্থাৎ এই যে রাষ্ট্রের যে সম্পদ, এবং সেটা বেসিক্যালি কৃষিকাজ থেকেই আসছে, এবং দেখা যাচ্ছে যে মানে মানে প্রথম স্কুল অফ ইকোনমিক থট, প্রথম পর্যায়ের অর্থনীতি, মানে প্রথম ফ্রান্সের যারা অর্থনৈতিক, যদি প্রথম পর্যায়ের অর্থনীতিবিদদের দেখি তাহলে তারাই হচ্ছে ফিজিওক্র্যাট। ঠিক আছে, তো এরা হচ্ছে, এটা একটা নতুন ধরনের ইকোনমিক থট যেটা ফ্রান্সে সেই সময় এসেছিল। তো অভিজাত যাদব চিকিৎসক কোনোটাই হবে না, যেটা হচ্ছে ঘয়েরটা উত্তর হবে ঘ, অর্থনীতিবিদ। নেক্সট হচ্ছে সন্ত্রাসের রাজত্বের, এটাও কিন্তু 2016-র এসএলএসটির কোয়েশ্চেন, এগুলো সবকটাই কিন্তু 2016-র এসএলএসটির কোয়েশ্চেন। আচ্ছা, বা 21 নম্বরেরটা হচ্ছে কে নেতা ছিলেন না, তোমরা প্রশ্নটা ভালো করে পড়লে না, অনেকেই বলছো বি এ, তোমরা নেতা ছিলেন না কথাটা কিন্তু ভালো করে পড়ো। যারা মানে সঠিক উত্তরের কাছাকাছি গিয়ে অন্যান্য উত্তর দিচ্ছ তাদেরকে আমি বলছি প্রশ্নটা তোমরা একটু ঠিক করে পড়ো, কারণ এই ধরনের ভুল কিন্তু তোমরা পরীক্ষাতেও করতে পারো।
হ্যাঁ, মিরাবো মিরাবো এবং অ্যাবেসিয়াস এই দুজন ছিলেন সন্ত্রাসের রাজত্বের নেতা। তো এরা ছিলেনই না, উল্টে এরা যখন জাতীয় সভা গঠন করা হচ্ছে, ন্যাশনাল অ্যাসেম্বলি বা জাতীয় সভা যখন তৈরি হচ্ছে, সেই সময় এরা ছিলেন, এরা মানে অভিজাত পরিবারের হয়েও, এরা প্রথম দুই এস্টেটের প্রতিনিধি হয়েও এরা কিন্তু এই ক্ষেত্রে তারা কিন্তু অংশগ্রহণ করেছিলেন। জাতীয় সভার প্রতিনিধি হিসেবে এরা কিন্তু কেউই তৃতীয়, মিরাবু এবং অ্যাবেসিয়াস দুজনেই কিন্তু। তো এর এই বাকি খ গ ঘ এরা কিন্তু প্রত্যেকেই জ্যাকোবিন দলের নেতা এবং সন্ত্রাসের রাজত্বের মূল কাণ্ডারি ছিলেন। কিন্তু কয়ের যিনি ছিলেন মিরাবু, অ্যাবেসিয়াস এবং মিরাবু, এরা কিন্তু কেউই সন্ত্রাসের রাজত্বের সাথে সংযুক্ত নয়। মহাদেশীয় অবরোধ নীতি, এটা আবারও এটা এই ফরাসি বিপ্লবের সাথে সম্পর্ক নেই এটার। এটা নেপোলিয়ান বোনাপার্ট, এটা ভীষণ, এটাও কিন্তু 2016 SLST কোয়েশ্চেন। 2016 প্রতিটাই কিন্তু 2016 পরপর তিনটে আমি যেগুলো বললাম, তিনটেই কিন্তু 2016। আচ্ছা, এক্ষেত্রেও আমরা পরে আলোচনা। আচ্ছা, কাদিদের রচয়িতা কে? 2016 SLST ভলতেয়ার। কাদির, এক্ষেত্রে ইংলিশ স্পেলিংটা কিন্তু CNDID, মানে এখানে একটা চন্দ্রবিন্দু হবে। রক্ত নলুক নলুক নেকড়ে, খুব ইম্পর্টেন্ট, এটাও 2016 SLST। আচ্ছা, এক্ষেত্রে এইটা কি হবে? এটা তোমরা প্রত্যেকেই বলছো ইন্টেন্ডেড, তাই তো? ইন্টেন্ডেন্ট, এটাই হবে এটাই হবে এর আনসার। আচ্ছা, এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এরা কিন্তু এক ধরনের রয়্যাল, মানে রাজকর্মচারী ছিল অ্যাকচুয়ালি। এরা ছিল বিভিন্ন প্রদেশের মানে শাসন ব্যবস্থা, নিরাপত্তা, অর্থনীতি, মানে করের আদান প্রদান, এগুলো এরা দেখাশোনা করতো। ঠিক আছে, এরা কিন্তু রাজার একদম মানে বলা হতো এদেরকে রাজার কিং সাইজ বলা হতো এদের বেসিক্যালি, মানে রাজার নিরাপত্তা, মানে রাজাকে সব গোপন সংবাদ এরা এনে দিত, রাজার হয়ে এরাই শোষণ চালাতো আর কি। জর্জ দাঁতো কে ছিলেন? এ, প্রত্যেকেই এ বলছো, ম্যাক্সিমাম এ বলছো। জ্যাকোবিন দলের নেতা ছিলেন জর্জ দাঁতো, জিরোন্ডিন নয়। যারা বি বলেছো, জিরোন্ডিন কিন্তু নয়, জ্যাকোবিন দলের নেতা ছিলেন দাঁতো। রোবোস্পিয়ার, দাঁতো, এরা প্রত্যেকেই কিন্তু ছিলেন জ্যাকোবিন দলের নেতা। নেক্সট, আচ্ছা, নেক্সট আমরা তো ফরাসি বিপ্লব থেকে এই যে কটা প্রশ্ন এতদিন অব্দি SLST তে এসছে, এগুলো প্রতিটাই SLST। কোন যে কটা আমি 21 থেকে, অর্থাৎ এই কটা 21 থেকে আচ্ছা 20 থেকে 25 অব্দি তোমরা যেগুলো দেখলে, প্রত্যেকটাই 2016 SLST এসেছে। তার আগে 19 অব্দি যে কটা প্রশ্ন দেখেছো, এগুলো তার আগের SLST প্রশ্ন। সুতরাং প্রতিটাই কিন্তু SLST বেসড কোয়েশ্চেন। সুতরাং তোমাদের কিন্তু এই প্রত্যেকটা প্রশ্ন তোমাদের এইভাবেই কিন্তু রেডি করতে হবে। এইগুলো কিন্তু খুব ভালো করে রেডি করতে হবে। আচ্ছা, আমি অন্য টপিকে যাব, মানে আমরা নেক্সট টপিকে যাব, নেপোলিয়ন বোনাপার্ট। আমি নেপোলিয়ন বোনাপার্টটা একটু সামারি করতে চাই। তোমাদের আমাকে একটু তোমরা জানাবে যে নেপোলিয়ন বোনাপার্টের সামারিটা তোমাদের প্রয়োজন কি প্রয়োজন নয়। তাহলে আমরা সেই বুঝে সামারিটা করব, কারণ আমি ডিটেলস আলোচনা করব না সামারাইজ করবো, আমি সেটা সেই বুঝে ঠিক করব, কারণ আমরা প্রশ্ন আলোচনাটা যেহেতু রেখেছি। আচ্ছা, নেপোলিয়ন বোনাপার্টের আলোচনা তোমাদের প্রত্যেকেই বলছো যে একটু দরকার আছে। ইয়েস, নেপোলিয়ন বোনাপার্টের আলোচনাটা আমরা করব, যেহেতু তোমাদের নেপোলিয়ন বোনাপার্টের আলোচনাটা আমরা করব অবশ্যই।
তো নেপোলিয়ন শুরু করার আগে আমরা একটু ওভারঅলই আলোচনা করব, মানে যেরকম আমরা আগের দিনের মতো অতটা ডিটেলসে হয়তো আলোচনা করব না, যাই হোক। তো আমরা ফ্রান্সের ডাইরেক্টরি শাসনের পর আমরা দেখেছি যে ফ্রান্সের ডাইরেক্টরি শাসন শেষ হয়ে যাওয়ার পরে নেপোলিয়ন বোনাপার্টের আগমন হচ্ছে। কারণ ফ্রান্সের যে ডাইরেক্টরি শাসন হচ্ছে, ফ্রান্সের যে ডাইরেক্টরি শাসন যেখানে 5 জন ডাইরেক্টর মিলে শাসন করার অধিকার দেওয়া হয়েছিল, সেখানে আমরা দেখতে পাচ্ছি যেহেতু এক্ষেত্রে 5 জন ডাইরেক্টর একসাথে শাসন করছেন, সেহেতু অনেক ধরনের সমস্যা দেখা দিচ্ছে। তো এইখানে ফ্রান্সের শাসন ব্যবস্থা কিন্তু আবারও দুর্বল হয়ে পড়ছে। সেই সুযোগেই কিন্তু নেপোলিয়ন বোনাপার্ট ক্ষমতা দখল করছেন। এবং নেপোলিয়ন বোনাপার্ট কিন্তু তিনি যখন ফরাসি বিপ্লব চলছে মানে 1799-তে তিনি ডাইরেক্টরি শাসনের পতন ঘটিয়ে তিনি নিজেকে ফ্রান্সের রাজা হিসেবে ডিক্লেয়ার করছেন, যদিও তখনও অফিসিয়ালি তিনি ফ্রান্সের রাজা হননি। তো 1799-তে এটা ঘটছে, কিন্তু তার আগে নেপোলিয়ন কিন্তু তার আগেই ফরাসি আর্মিতে কিন্তু অর্থাৎ ফরাসি বাহিনীতে কিন্তু তার একটা নিজস্ব জায়গা ছিল। তিনি কিন্তু ফরাসি বাহিনীর অর্থাৎ রাজার যে সেনাবাহিনী বা সংবিধান সভার যে সেনাবাহিনী ছিল, সেই জাতীয় মানে সেই সময় কিন্তু আমরা দেখব যে তিনি সেই ফরাসি বাহিনীতে কাজ করেছিলেন। তো আমরা দেখব যে যখন 1795-তে যখন আমরা দেখব জাতীয় সভাকে আক্রমণ করা হচ্ছে, তখনও তিনি জাতীয় সভাকে রক্ষা করেছিলেন যে এক সেনাবাহিনী হিসেবে। সেখানেও তিনি কিন্তু মানে খুবই তাকে প্রমোশন দেওয়া হয় সেখানে, এবং সেখানে তিনি বেশ তার নাম ডাক হয় নেপোলিয়নের। এরপরে আমরা দেখবো নেপোলিয়নের ক্ষেত্রে যেটা ইম্পর্টেন্ট, আমরা নেপোলিয়নের মানে পরপর যুদ্ধগুলো আমরা কিন্তু নেপোলিয়ন পড়ার ক্ষেত্রে নেপোলিয়নে বোঝার জায়গা বলতে একটাই জিনিস, সেটা হচ্ছে পরপর যুদ্ধগুলো। ঠিক আছে, প্রত্যেকটা যুদ্ধ কবে হচ্ছে, কার সাথে হচ্ছে, কি তার ফলাফল হচ্ছে, এই হচ্ছে নেপোলিয়নের মেন বক্তব্য, কারণ তার পুরো লাইফটাই যুদ্ধে কেটেছে। তো নেপোলিয়নের প্রথম যেটা আমরা পড়বো সেটা হচ্ছে ইতালি অভিযান করছেন। ইতালিতে তিনি ইতালির মানে পার্মা, মডেনা এবং নেপলসের যারা শাসক ছিলেন তারা তার কাছে আত্মসমর্পণ করছেন। তিনি মিলান বলে ইতালির যে অঞ্চল তিনি সেটা দখল করছেন, ঠিক আছে, এবং অস্ট্রিয়ার সাথে ক্যাম্পো ফর্মিও সন্ধি তিনি স্বাক্ষর করছেন। তো ইতালির বিরুদ্ধে তিনি যে তার যে এই সাফল্য, সেটা হচ্ছে 1797 খ্রিস্টাব্দে যে সময় তিনি ক্যাম্পো ফর্মিও সন্ধি স্বাক্ষরের মাধ্যমে ইতালির দখল করছেন। তো এইভাবে প্রথম তার সূচনা হচ্ছে 1797, যে সময় তার কিন্তু প্রচুর নামডাক হচ্ছে। এরপরে তিনি চলে আসছেন মিশরের যে যুদ্ধ, সেখানে কিন্তু তিনি ইংরেজ নৌসেনাপতি নেলসনের হাতে তিনি পরাজিত হচ্ছেন, কিন্তু তিনি তারই পরাজয়ের সংবাদ ফ্রান্সে পৌঁছানোর আগেই তিনি সেখানে অলরেডি ইতালি জয়ের খবর পৌঁছে যাওয়ায় তাকে সবাই মানে বিজয়ী হিসেবেই কনসিডার করছেন। অর্থাৎ 1797-তে তিনি ইতালি অভিযান করছেন, 1798-তে মিশর অভিযান করছেন, যেটাতে তিনি ব্যর্থ হচ্ছেন। ইতালি অভিযান সফল হচ্ছে কি 1797-তে, কিন্তু 1798-এর মিশর অভিযান কিন্তু তার ব্যর্থ হয়েছিল। নীল নদের যুদ্ধে তিনি ইংরেজ সেনাপতি নেলসনের কাছে তিনি কিন্তু পরাজিত হয়েছিলেন। এরপরে তিনি যখন ফ্রান্সে ফিরে এলেন 1799 খ্রিস্টাব্দে, তিনি কনসুলেট নামে অর্থাৎ ডাইরেক্টরি শাসনের অবসান ঘটিয়ে কনসুলেট নামে এক নতুন শাসন ব্যবস্থা তিনি প্রবর্তন করছেন, যেখানে তিনি নেপোলিয়ন নিজেকে প্রথম কনসাল হিসেবে পরিচিতি দিচ্ছেন। তো এই 1799 থেকে 1814 অব্দি আমরা নেপোলিয়নের যুগ হিসেবে চিহ্নিত করব। তো এরপর তিনি নিজেকে ফরাসি জাতির সম্রাট হিসেবে 1799-তে তিনি নিজেকে কনসাল বা কনসুলেট নামে একটা নতুন শাসন ব্যবস্থার সৃষ্টি করছেন। অর্থাৎ যদি আমরা ক্রোনোলজিক্যালি দেখি, 1797-তে তিনি ইতালি অভিযান করে সাফল্য পাচ্ছেন, মিশর অভিযান 1798-তে তিনি ব্যর্থ হচ্ছেন, এবং তারপরে তিনি যখন ফিরে আসছেন
তার নিজের দেশে অর্থাৎ ফ্রান্সে তখন ডাইরেক্টরি শাসনের যে দুর্বলতা তার সুযোগ নিয়ে ডাইরেক্টরি শাসনের পতন ঘটিয়ে তিনি ফ্রান্সে কনসুলেট নামে এক নতুন শাসন ব্যবস্থার প্রবর্তন করছেন এবং 1799 থেকেই শুরু হচ্ছে নেপোলিয়নের যুগ। এবং এরপর আমরা দেখব যে নেপোলিয়ন প্রথম যেটা তিনি করছেন, তার যেটা প্রথম কাজ সেটা হচ্ছে যে তিনি 1804-এ তিনি যেটা করলেন, তিনি কোড নেপোলিয়ন চালু করলেন। তিনি প্রথম কোড নেপোলিয়ন চালু করলেন, অর্থাৎ এটা হচ্ছে তার সব থেকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। অর্থাৎ আমরা যদি বলি যে নেপোলিয়ন কবে ক্ষমতা দখল করছেন, আমি কেন বললাম যে নেপোলিয়নকে আমরা 1799 থেকে 1804 অব্দি নেপোলিয়ন কিন্তু কনসাল হিসেবে শাসন করছেন এবং 1804 থেকে 1815 অব্দি তিনি ফরাসি জাতির সম্রাট হিসেবে তিনি নিজেকে পরিচিতি দিচ্ছেন। ঠিক আছে, তো 1804 খ্রিস্টাব্দে তার প্রথম যে পদক্ষেপ সেটা হচ্ছে কোড নেপোলিয়ন। এটা হচ্ছে আইন সংহিতা, যেখানে তিনি, আমি আইন সংহিতার ব্যাপারে নতুন করে আর কিছু বলছি না, যেহেতু আগের দিন আমরা এটা আলোচনা করেছি। এই আইন বিধিতে অনেকগুলো নতুন নতুন কথা বলা হয়েছিল, দেওয়ানি আইন, ফৌজদারি আইন, বাণিজ্যিক আইনের কথা বলা হয় এবং এই আইন প্রাচীন রোমান যে সম্রাটেরা যে আইনবিধি মেনে শাসন করেছেন সেই আইন মেনেই তিনি এই কোড নেপোলিয়ন চালু করেছিলেন। ঠিক আছে, তো মূলত আমরা দেখব যে এই আইন তিনি যেখানেই গিয়েছেন, তিনি সেখানে যে রাষ্ট্রই তিনি বিজয় করেছেন সেখানে তিনি এই কোড নেপোলিয়ন চালু করেছেন এবং এই কোড নেপোলিয়নের জন্যই কিন্তু বারবার তাদের বিপ্লবের কথা, নেপোলিয়নকে বিপ্লবের সাথে সংযুক্ত করা হয় এই কোড নেপোলিয়নের জন্য। তার একটা অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল এই কোড নেপোলিয়ন, যে কোড নেপোলিয়নের জন্য, অর্থাৎ এখানে আমরা দেখেছি যে সামন্ততন্ত্রের অধিকারের বিলুপ্তি ঘটানো হয়, ভূমি রাজস্ব ব্যবস্থাকে স্বীকৃতি দেওয়া হয়, বিপ্লবী যে অর্থাৎ ভূমি বন্টন ব্যবস্থা এখানে স্বীকৃতি দেওয়া হয়, যোগ্যতা অনুযায়ী সরকারি চাকরিতে নিয়োগের কথা বলা হয়, আইনের চোখে সকলের সমান সে কথা বলা হয়, ধর্মীয় সহিষ্ণুতার কথা বলা হয়। কিন্তু এখানে কিন্তু নারীদের অধিকার, শ্রমিকদের অধিকারের কথা একেবারেই বলা হয়নি। ঠিক আছে, তো এই ক্ষেত্রে কোড নেপোলিয়ন কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পদক্ষেপ। আচ্ছা, এরপরে আমরা চলে যাব নেপোলিয়নের যুদ্ধগুলোতে, একের পর এক যুদ্ধতে, যেখানে নেপোলিয়ন বারবার একের পর এক যুদ্ধ নিযুক্ত হচ্ছেন। আচ্ছা, এই অবধি কারোর কোনো সমস্যা আছে আমাকে একটু জানাবে। আচ্ছা, এই অবধি কারোর যদি, আচ্ছা প্রত্যেকেই বলছো এই অবধি ঠিক আছে। এরপরে আমরা চলে যাব ট্রাফালগারের যুদ্ধ। ট্রাফালগারের যুদ্ধ খুব খুব ইম্পর্টেন্ট একটা যুদ্ধ। আমরা দেখব যে নেপোলিয়ন করছেন মূলত ইংল্যান্ডের বিরুদ্ধে এবং ট্রাফালগারের নৌযুদ্ধের ক্ষেত্রে আমরা দেখব যে 1805 খ্রিস্টাব্দে এই ট্রাফালগারের নৌযুদ্ধ হচ্ছে। আমরা যদি দেখি যে ট্রাফালগারের নৌযুদ্ধ মূলত ইংল্যান্ড, অস্ট্রিয়া, সুইডেন এই তিনটে শক্তি জোট, এদের এই ইংল্যান্ড, অস্ট্রিয়া এবং সুইডেন এই যে শক্তি জোট, এটাকে তৃতীয় শক্তি জোট বলা হয়। একদিকে ইংল্যান্ড, অস্ট্রিয়া, সুইডেনের তৃতীয় শক্তি জোট, অপরদিকে নেপোলিয়ন একা। এই নেপোলিয়ন, অর্থাৎ এই সময় ইংরেজ সেনাপতি ছিলেন নেলসন, যিনি মিশরেও নেপোলিয়নকে পরাজিত করেছিলেন। আবারও তিনি নেপোলিয়নকে পরাজিত করছেন ট্রাফালগারের নৌযুদ্ধে। 1805 খ্রিস্টাব্দে তিনি আবারও ট্রাফালগারের নৌযুদ্ধে আমরা দেখছি যে নেপোলিয়ন ইংরেজ নৌসেনাপতি নেলসন ফরাসি বাহিনীকে পুরোপুরি নৌযুদ্ধে পরাজিত করছেন এবং এর ফলে ফ্রান্সের যে নৌবহর সেটা সম্পূর্ণভাবে ভেঙে যাচ্ছে। এরপরে আমরা যেটা দেখব যে এই নৌযুদ্ধের পরেই আমরা দেখব যে নেপোলিয়ন
পরপর ট্রাফালগারের নৌযুদ্ধ শেষ হওয়ার পরেই ট্রাফালগারের নৌযুদ্ধে ইংল্যান্ডের সাথে তো তার যুদ্ধ হলো, ইংল্যান্ডকে তো তিনি হারিয়ে দিলেন, কিন্তু অস্ট্রিয়া সুইডেন এদেরকে তো তিনি ছাড়েননি, তখনও তো তাদের সাথে তার কোনো বোঝাপড়া হয়নি। সুতরাং 1805 থেকে 1807-এ আমরা দেখব যে একে একে ইউরোপের শক্তিশালী রাজ্যগুলোকে তিনি পরাজিত করতে থাকেন। প্রথম পদক্ষেপ ওই বছরই 1805-এর ডিসেম্বর মাসে, আফটার ব্যাটল অফ ট্রাফালগার, অক্টোবরে ট্রাফালগার হচ্ছে 21শে অক্টোবর, তারপরে ডিসেম্বরেই অস্ট্রিয়ার বিরুদ্ধে তিনি অস্ট্রালিজের যুদ্ধ করছেন এবং অস্ট্রালিজের যুদ্ধে তিনি পরাজিত করছেন। এবং এই বাহিনী বেসিক্যালি এই সময় অস্ট্রালিজের যুদ্ধে একদিকে ছিল অস্ট্রিয়া এবং রাশিয়া, আরেকদিকে নেপোলিয়ন, কিন্তু অস্ট্রিয়া রাশিয়ার যৌথ বাহিনী নেপোলিয়নের কাছে পরাজিত হচ্ছেন এবং অস্ট্রিয়ার সাথে তার সন্ধি স্বাক্ষরিত হচ্ছে, প্রেসবার্গের সন্ধি স্বাক্ষরিত হচ্ছে। এরপর আমরা দেখব যে 1807-এ নেপোলিয়ন আবারও রাশিয়াকে তিনি পরাজিত করছেন। রাশিয়ার জার এক্ষেত্রে আলেকজান্ডার, তিনি নেপোলিয়নের সাথে টিলসিটের সন্ধি স্বাক্ষর করছেন 1807 খ্রিস্টাব্দে। তো এইভাবে আমরা দেখব যে নেপোলিয়ন ট্রাফালগারের যুদ্ধ, অস্ট্রালিজের যুদ্ধ, এই দুটো যুদ্ধই কিন্তু পড়তে হবে। ট্রাফালগারের যুদ্ধ হচ্ছে 1805-এ, অর্থাৎ নেপোলিয়ন অফিসিয়ালি রাজকোট নেপোলিয়ন সংকলন করার পর ট্রাফালগারের নৌযুদ্ধ হচ্ছে তার প্রথম যুদ্ধ 1805 অক্টোবর। তারপরে তিনি চলে যাচ্ছেন অস্ট্রিয়া রাশিয়া যুদ্ধ বাহিনীকে তিনি পরাজিত করছেন, তারপরেই তিনি চলে যাচ্ছেন রাশিয়ার দিকে এবং রাশিয়াতে তিনি 1807-এ তিনি রাশিয়াকে পরাজিত করছেন এবং রাশিয়ার সাথে তিনি টিলসিটের সন্ধি স্বাক্ষর করছেন। ঠিক আছে, রাশিয়ার সাথে টিলসিটের সন্ধি স্বাক্ষর করা হচ্ছে। টিলসিটের সন্ধি কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো এইভাবে দেখা যাচ্ছে যে মোটামুটি ইউরোপের 3টি শক্তিশালী দেশকে তিনি, একদিকে ইংল্যান্ড, একদিকে তিনি অস্ট্রিয়াকে পরাজিত করছেন, একদিকে তিনি রাশিয়াকে পরাজিত করছেন এবং আমরা দেখব যে প্রাশিয়াকেও তিনি পরাজিত করছেন 1806-তে। অর্থাৎ একদিকে 1805-এ আমরা দেখছি যে ট্রাফালগার, 1806-এ তিনি প্রাশিয়াকে পরাজিত করছেন, 1807-এ তিনি রাশিয়াকে পরাজিত করছেন। তাহলে ট্রাফালগারের নৌযুদ্ধে আমরা দেখলাম তিনি নিজে পরাজিত হলেও তারপরে তিনি অস্ট্রিয়াকে পরাজিত করছেন, রাশিয়াকে পরাজিত করছেন এবং রাশিয়াকে পরাজিত করছেন। ঠিক আছে, এরপর আমরা চলে যাব মহাদেশীয় অবরোধ ব্যবস্থায়, যেখানে তিনি আমরা দেখতে পেয়েছি যে পরপর 3টে যুদ্ধে, অস্ট্রালিজের যুদ্ধ, যেখানে অস্ট্রিয়াকে পরাজিত করলেন, রাশিয়াকে পরাজিত করলেন, জেনার যুদ্ধে আবারও তার সাফল্য, রাশিয়াতেও তিনি সাফল্য পেলেন, টিলসিটের সন্ধি স্বাক্ষর করলেন, কিন্তু ইংল্যান্ডকে তিনি পরাজিত করতে চাইছিলেন, যে কারণে ইংল্যান্ডের বিরুদ্ধে তিনি অর্থনৈতিক এক অবরোধ ব্যবস্থা নিয়ে আসছেন। অর্থাৎ এক্ষেত্রে তার দুটো মানে লক্ষ্য ছিল। এক তো হচ্ছে ফ্রান্সে বিদেশি পণ্যের আমদানি কমানো এবং ফ্রান্স যাতে বেশি পরিমাণে রপ্তানি করতে পারে, কারণ ইংল্যান্ড থেকে যেই এক্ষেত্রে নেপোলিয়নের লক্ষ্যই ছিল যাতে কোনো দেশ, ইউরোপের কোনো বন্দরে কোনো ব্রিটিশ জাহাজ যাতে যেতে না পারে এবং ইউরোপের কোনো রাষ্ট্র ইংল্যান্ড থেকে কোনো পণ্য কিনতে পারবে না। এবং এক্ষেত্রে একটা হচ্ছে ইংল্যান্ডের অর্থনীতিকে দুর্বল করা, দ্বিতীয়ত হচ্ছে ফ্রান্সের অর্থনীতিকে স্ট্রং করা, আরো শক্তিশালী করা। তো এক্ষেত্রে তোমরা যেটা পড়বে মহাদেশীয় অবরোধ ব্যবস্থায়, এক্ষেত্রে যেটা পড়বে বেশ কয়েকটা ডিক্রির কথা আমরা পড়বো। নেপোলিয়ন বেশ কয়েকটা ডিক্রির মাধ্যমে এই বার্লিন অর্থাৎ মহাদেশীয় ব্যবস্থাকে তিনি বেসিক্যালি শক্তিশালী করেছিলেন। তো এক্ষেত্রে আমরা দেখব যে প্রথম যেটা দেখবো বার্লিন ডিক্রি, যেটা 1806 বার্লিন ডিক্রি, প্রথম ডিক্রি। এই ডিক্রিতে বলা হচ্ছে যে ফ্রান্সের যে কোনো মিত্র দেশ অর্থাৎ ফ্রান্সের সাথে সম্পর্কযুক্ত যে কোনো দেশের বন্দরে ইংল্যান্ডের কোনো মালবাহী জাহাজ রুখতে দেওয়া যাবে না। ইংল্যান্ডের কোনো পণ্য অন্য দেশের জাহাজের মারফত ফ্রান্সের বন্দরে যদি নামানো হয় তাহলেও সেটা কিন্তু বাজেয়াপ্ত করা হবে। তাহলে বার্লিন ডিক্রি কিন্তু এইটাই ছিল।
না তো অন্য দেশের জাহাজের মারফত ইংল্যান্ড থেকে কোনো পণ্য পাঠানো যাবে, ইংল্যান্ডের জাহাজ সরাসরিও আসতে পারবে না অন্য কোনো দেশে। যে দেশ ফ্রান্সের সাথে মিত্র অর্থাৎ তার সাথে ফ্রান্সের কোনো রকম মিত্রতা আছে, সেই দেশ কিন্তু ইংল্যান্ডের সাথে কোনো রকম আমদানি রপ্তানিতে যেতে পারবে না। বার্লিন ডিক্রির পর আমরা দেখব মিলান ডিক্রি। মিলান ডিক্রিতে আবারও বলা হয় যে যে কোনো ইংল্যান্ডের কাছ থেকে যে কোনো রকমের পণ্য, যে কোনো নিরপেক্ষ দেশ, যে দেশ এতদিন বলা হয়েছিল ফ্রান্সের সাথে সম্পর্কিত দেশ, এখন বলা হলো ফ্রান্সের সাথে সম্পর্কিত যদি নাও হয়, তা হলেও নিরপেক্ষ থাকলেও ফ্রান্সের থেকে কোনো রকম ইংল্যান্ডের থেকে কোনো রকম জিনিসপত্র আমদানি রপ্তানি করা যাবে না। নেক্সট ফন্টেনব্লিউ ডিক্রি, যেখানে বলা হলো যে 1810-এ এই ডিক্রি জারি করা হচ্ছে, অর্থাৎ ফ্রান্সের এই যে আগের বার্লিন ডিক্রি, মিলান ডিক্রির যদি আদেশ যদি ভঙ্গ করে কোনো দেশ, যদি না মানে, তাহলে সবার সামনে সেই জাহাজ, ব্রিটিশ পণ্যবাহী যে জাহাজ, সেই জাহাজকে পুড়িয়ে দেওয়া হবে। তাহলে বার্লিন ডিক্রি, মিলান ডিক্রি, ওয়ার্স ডিক্রি এবং ফন্টেনব্লিউ ডিক্রি, এই 4টে ডিক্রির মাধ্যমে তিনি মহাদেশীয় অবরোধ ব্যবস্থাকে তিনি যথাযথ প্রয়োগ করলেন। কিন্তু এই মহাদেশীয় অবরোধ ব্যবস্থা কিন্তু 1806 শুরু হলেও প্রায় 1810 অব্দি চলেছিল, প্রায় 1811 অব্দি, 10 থেকে 11 অব্দি চলেছিল। কিন্তু এতে কিন্তু কোনোভাবেই ইংল্যান্ড ক্ষতিগ্রস্ত হয়নি, বরং কিছু কিছু ক্ষেত্রে ইংল্যান্ড ক্ষতিগ্রস্ত হলেও খুব অল্পই ইংল্যান্ড ক্ষতিগ্রস্ত হয়েছিল। মূল কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছিল ফ্রান্স, কারণ ফ্রান্সের নিজস্ব শিল্প বাণিজ্য তখনও অব্দি অতটা স্ট্রং ছিল না, প্রথম কথা। দ্বিতীয়ত হচ্ছে ফ্রান্সের কিন্তু ইংল্যান্ডের মতো শিল্প বিপ্লব বা অত শিল্পে নৈপুণ্যতা কিন্তু ফ্রান্সের ছিল না, বা অত পরিমাণে জিনিস সাপ্লাই দেওয়ার ক্ষমতা ফ্রান্সের ছিল না। তো এই মহাদেশীয় অবরোধ কিন্তু মূলত ভীষণভাবে ইম্পর্টেন্ট। এবং আমরা দেখতে পাবো যে ইংল্যান্ডের পণ্য আমরা দেখব ল্যাটিন আমেরিকা বা ব্রাজিল, টার্কি, এই সমস্ত জায়গায় কিন্তু ভালো মতোই সেখানে ইংল্যান্ড তার আমদানি রপ্তানি করতে থাকে, এবং বাধ্য হয়ে নেপোলিয়নকে কিন্তু শেষ পর্যন্ত এই ডিগ্রি তুলে নিতে হয়। এক্ষেত্রে দুটো জিনিস আমাদের পড়তে হবে। এক তো হচ্ছে যে রাশিয়াও কিন্তু এই মহাদেশীয় অবরোধ ব্যবস্থাকে মেনে নিতে চায়নি, এবং 1813 অব্দি এই ব্যবস্থা চলেছিল। ফাইনালি আমরা দেখবো যে 1813-তে নেপোলিয়ন এই ব্যবস্থাকে প্রত্যাহার করছেন। রাশিয়াও কিন্তু এই অবৈধ বাণিজ্যে লিপ্ত ছিল, ইংল্যান্ডের সাথে বাণিজ্য কিন্তু রাশিয়াও বন্ধ করেনি। ঠিক আছে, তো এক্ষেত্রে এই জায়গাগুলো এখানে পড়তে হবে। মহাদেশীয় অবরোধ ব্যবস্থা, এরপরে আমরা চলে যাব নেপোলিয়নের আরো এর পরের যে যুদ্ধগুলো আছে, ইউরোপের পুনর্গঠন, যেখানে ইটালি, জার্মানি, এগুলো পুনর্গঠনের কথা আমরা পড়বো। এই অবধি কারোর কোনো অসুবিধা আছে? কারোর কোনো অসুবিধা থাকলে একটু বলবে আমাকে। আচ্ছা, তারপরে আমরা চলে যাব, আচ্ছা প্রত্যেকেই বলছো মোটামুটি এই অবধি কারোর কোনো অসুবিধা নেই। তারপরে আমরা চলে যাব ইউরোপের পুনর্গঠনে, যেখানে আমরা পড়বো যে প্রথম ইউরোপের পুনর্গঠন তখনও অব্দি অন্যান্য দেশের সাথে নেপোলিয়নের যুদ্ধ শুরু হয়নি। ইতালি তখন নেপোলিয়নের কাছে অলরেডি, ইতালি নেপোলিয়ন কঙ্কার করে ফেলেছেন, দখল করে ফেলেছেন। আমরা দেখেছি 97-তেই তিনি নেপোলিয়ন ইতালি দখল করে ফেলেছেন। তো 1805-এ প্রথম তিনি ইতালি দিয়ে শুরু করলেন। তিনি ইতালিতে তৈরি করলেন সিজালপাইন প্রজাতন্ত্র, ঠিক আছে, এবং নেপোলিয়ন তিনি ইতালির রাজা হিসেবে নিজেকে পরিচিতি দিলেন। এবং ইতালিকে ফ্রান্সের প্রত্যক্ষ শাসনে আনা হচ্ছে, উত্তর ইতালিকে মূলত। দক্ষিণ ইতালিতে আমরা দেখব বুর্ববংশের একটি শাখাকে দক্ষিণ ইতালিতে স্থাপন করা হচ্ছে। তো ইতালির এই হচ্ছে তার
পরিস্থিতি তৈরি করা হচ্ছে। ইতালিকে বেশ কয়েকটা ভাগে ভাগ করে উত্তর ইতালিকে ফ্রান্সের প্রত্যক্ষ শাসনে আনা হচ্ছে, এবং দক্ষিণ ইতালিকে আমরা দেখব যে ফ্রান্স বুর্ব রাজবংশের অধীনে যে মানে পুরোপুরি স্পেসিফিক্যালি নেপলস বলে যে জায়গাটা ছিল সেখানে বুর্ব রাজবংশের যে রাজা ছিলেন তাকে সরিয়ে দিয়ে আমরা দেখব ফ্রান্সের আন্ডারে তাকে আনা হচ্ছে। তো এইভাবে পূর্ব ইটালিতেও আমরা দেখবো যে সমস্ত অঞ্চল ফ্রান্সের আন্ডারে আনা হচ্ছে। তাহলে ওভারঅল ফ্রান্সে তৈরি হলো ফ্রান্স ইটালিকে নিয়ে তৈরি করলো সিজলপাইন প্রজাতন্ত্র। এই প্রশ্নটাই ইম্পর্টেন্ট, সিজলপাইন প্রজাতন্ত্রের সাথে কোন দেশের নাম যুক্ত আছে? ইটালির নাম যুক্ত আছে। সুতরাং নেপোলিয়ন সিজলপাইন প্রজাতন্ত্র তৈরি করেছিলেন এই ইটালিকে নিয়ে। এই জায়গাটা ইম্পর্টেন্ট। তারপর ইটালির পরেই তিনি চলে গেলেন জার্মানিতে। জার্মানির ক্ষেত্রে তিনি প্রচুর পরিমাণে পরিবর্তন করলেন, কারণ জার্মানিতেও তিনি পুরোপুরি মানে অস্ট্রিয়া প্রাশিয়ার মাধ্যমে জার্মানিরও বেশ কিছু অংশ তার আন্ডারে চলে এসেছিল। তো জার্মানির ক্ষেত্রে এই পরিবর্তনটা অভূতপূর্ব ছিল, কারণ জার্মানি, আমি আগেই বলেছি, জার্মানি কিন্তু প্রচুর ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যে বিভক্ত ছিল। ইটালি মাত্র 7খানা রাজ্যে বিভক্ত ছিল, জার্মানির ক্ষেত্রে সেই সংখ্যাটা ছিল প্রায় 300। তো সেক্ষেত্রে জার্মানির মধ্যে অস্ট্রিয়া এবং প্রাশিয়া এই দুটো শক্তি কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ শক্তি ছিল। তো আমরা দেখেছি যে নেপোলিয়ন অলরেডি ট্রাফালগারের যুদ্ধের পর অস্ট্রিয়াকেও পরাজিত করেছেন, অস্ট্রালিসের যুদ্ধে প্রাশিয়াকে পরাজিত করেছেন জেনার যুদ্ধে। তো জার্মানির বেশ কিছু অংশ এর ফলে তার হস্তগত হয়। তো এক্ষেত্রে আমরা দেখব যে জার্মানির বেশ কিছু অঞ্চল নিয়ে জার্মানিতে তিনি যেটা তৈরি করলেন, জার্মানির বেশ কিছু অঞ্চল নিয়ে তিনি তৈরি করলেন কনফেডারেশন অফ রাইন নামে একটি রাষ্ট্রসংঘ। কনফেডারেশন অফ রাইন নিয়ে একটি রাষ্ট্রসংঘ তৈরি করলেন, এবং এক্ষেত্রে ফ্রান্স ও অস্ট্রিয়ার মধ্যে কনফেডারেশন অফ রাইন একটা বাফার অর্থাৎ নিউট্রাল জোন হিসেবে কাজ করবে। জার্মানি থেকে প্রাশিয়াকে দূরে রাখার জন্য তিনি প্রাশিয়ার প্রভাব মুক্ত জার্মানির যেসব জায়গায় প্রাশিয়ার প্রভাব ছিল সেই জায়গাগুলোকে নিয়ে তিনি তৈরি করলেন ওয়েস্টফেলিয়া রাজ্য। পোল্যান্ডের কিছু অংশ নিয়ে তিনি তৈরি করলেন গ্র্যান্ড ডাচি অফ ওয়ারশ। তাহলে জার্মানিকে এই 3টে ভাগে তিনি ভাগ করলেন, 3টে ভাগে, অর্থাৎ একদিকে কনফেডারেশন অফ রাইন, একদিকে তিনি তৈরি করলেন যেখানে জার্মানি কনফেডারেশন অফ রাইন 16টি ছোট ছোট রাজ্য নিয়ে তিনি তৈরি করলেন কনফেডারেশন অফ রাইন ওয়েস্টফেলিয়া রাজ্য, যেটা জার্মানির যে জায়গায় রাশিয়ার প্রভাব ছিল সেইখানে জায়গাগুলোকে নিয়ে তিনি তৈরি করলেন ওয়েস্টফেলিয়া রাজ্য। পোল্যান্ডের অংশগুলো নিয়ে তিনি তৈরি করলেন গ্র্যান্ড ডাচি অফ ওয়ারশ। এর ফলে জার্মানিতে 300 থেকে 39টি রাজ্যে এসে দাঁড়ালো। এর ফলে কিন্তু জার্মানিতে বেশ মানে পরবর্তীকালে জার্মান ঐক্য আন্দোলনের সূচনা ঘটেছিল এইখানে, এবং প্রত্যেকটি জায়গায় আমরা দেখব তিনি নিজের আত্মীয়দের তিনি পাঠিয়েছিলেন, ইটালি জার্মানিতে প্রত্যেকটা জায়গায়। এছাড়াও হল্যান্ডেও তিনি বাটাভিয়া প্রজাতন্ত্র তৈরি করলেন, সুইজারল্যান্ডে সুইস কনফেডারেশন তৈরি করলেন, কারণ এই প্রতিটা জায়গায় মানে তার আন্ডারে এই সময় চলে এসেছিল। তো এইভাবে তিনি প্রথম ইটালি জার্মানিকে তিনি পুনর্গঠন করলেন। এই অবধি বোঝা গেছে ইটালি এবং জার্মানির পুনর্গঠনটা। কারণ এরপরে আমরা যেটা যাব সেটা হচ্ছে আমাদের এই অবধি বোঝা গেছে। এরপর আমরা পড়বো ডেনমার্ক, সুইডেন এবং পর্তুগালের অভিযান। তো 1807-এ যখন আমরা এরপর নেপোলিয়নের এর পরের গুলো কিন্তু খুব ভালো করে শুনতে হবে, কারণ এর পরের গুলো কিন্তু নেপোলিয়নের পতনের শুরুর কথা আমরা পড়বো। প্রথম আমরা দেখবো ডেনমার্ক, সুইডেন এবং পর্তুগালের অভিযানের কথা 1807 খ্রিস্টাব্দে, যেখানে আমরা দেখবো টিলসিটের সন্ধির পর আমরা দেখবো যে রাশিয়ার সাথে প্রাশিয়া, অস্ট্রিয়া অর্থাৎ তৃতীয় শক্তি জোটের কথা যদি আমরা দেখি, যে আমরা যে সময়টায় পড়লাম ট্রাফালগারের কথা, যেখানে অস্ট্রিয়ার সাথে প্রাশিয়ার সাথে রাশিয়ার সাথে অলরেডি
তার যুদ্ধ হয়েছে। তার একমাত্র শত্রু থেকে যায় ব্রিটেন। তো ব্রিটেনের সাথে মানে সম্পর্ক যাতে ব্রিটেনের যাতে জন্য অর্থনৈতিক অবরোধ আমরা দেখেছি যে মহাদেশীয় অবরোধ ব্যবস্থা তিনি প্রয়োগ করলেন। তো আমরা দেখবো যে এক্ষেত্রে ডেনমার্ক, সুইডেন এবং পর্তুগালকেও তিনি ব্রিটিশ পণ্য বর্জন করার কথা বলেন। তো 1807 তিনি ডেনমার্কের সাথে ফ্রান্সের একটা চুক্তি হয়। তো ডেনমার্ক এক্ষেত্রে ফ্রান্সের চুক্তি মেনে নেয় যে তারা ব্রিটেনের সাথে কোনো পণ্য আদান প্রদান করবে না। তো এক্ষেত্রে আমরা দেখব যে সুইডেনের রাজা কিন্তু মোটেই এই চুক্তি মানতে রাজি ছিলেন না, বরং তারা কিন্তু নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরো বেশি জোরদার করতে থাকে। সেই সময় আমরা দেখব যে রাশিয়ার জার প্রথম আলেকজান্ডার তিনি আমরা দেখব যে মানে যখন সুইডেন পুরোপুরি মহাদেশীয় অবরোধ ব্যবস্থা মানতে অস্বীকার করলো, তখন জার প্রথম আলেকজান্ডার ডেনমার্কের সাথে চুক্তিবদ্ধ হয়ে তিনি সুইডেনকে আক্রমণ করলেন। এবং আমরা দেখব যে মূলত ফাইনালি সুইডেন এবং ফিনল্যান্ড ট্রিটি অফ প্যারিসের মাধ্যমে নেপোলিয়নের সাথে তারা চুক্তিবদ্ধ হলো, তা বাধ্য হয়ে তাদেরকে মেনে নিতে হলো। এরপরে ডেনমার্ক তো চুক্তিবদ্ধ হলো, অর্থাৎ ডেনমার্ক সহজেই মেনে নিল। সুইডেনের সাথে তার যুদ্ধ হলো, এখানে রাশিয়াও জয়েন করলো, ডেনমার্কও জয়েন করলো এই যুদ্ধে নেপোলিয়নের সাথে, তারাও তাদের শেয়ার পেল। এবং এরপরে আমরা দেখবো নেপোলিয়ন চলে গেলেন পর্তুগালের কাছে। পর্তুগালের কাছে তিনি বললেন যে পর্তুগালকে তিনি বললেন, পর্তুগালের যিনি প্রিন্স ছিলেন, প্রিন্স রিজেন্টকে তিনি বললেন যে ব্রিটেনের বিরুদ্ধে যাতে পর্তুগাল যুদ্ধ ঘোষণা করে, এবং ব্রিটেন যদি সেটা না হয় তাহলে পর্তুগালের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। তো প্রিন্স রিজেন্ট পর্তুগালের রাজা এক্ষেত্রে কোনোভাবেই এই চুক্তি তিনি প্রস্তাব মেনে নিতে চাইলেন না, এবং তখন আমরা দেখবো যে ফাইনালি পর্তুগালের মধ্যে দিয়ে তিনি পর্তুগাল অভিযান করলেন, স্পেনের ওপর দিয়ে এই সৈন্যকে তিনি নিয়ে গেলেন, এবং স্পেনের রাজার সাথে এক্ষেত্রে তিনি ফন্টেনব্লু চুক্তি করলেন। এই চুক্তিতে ঠিক হয় যে ফ্রান্স আর স্পেনের যুগ্ম বাহিনী পর্তুগাল আক্রমণ করবে এবং জয়লাভের পরে তারা পর্তুগালকে নিজেদের মধ্যে ভাগ করে নেবে। ঠিক আছে, তো এরপরে পর্তুগাল যখন আলটিমেটলি দখল করে ফ্রান্স এবং স্পেনীয় বাহিনী, তখন পর্তুগালকে তারা দুই ভাগে ভাগ করে নেয় এবং পর্তুগালেও মহাদেশীয় ব্যবস্থা প্রবর্তিত হয়। তাহলে ডেনমার্ক, সুইডেন এবং পর্তুগালের মধ্যে আমরা দেখলাম ডেনমার্ক সহজেই মেনে নিয়েছিল, সুইডেন এবং পর্তুগালের বিরুদ্ধে তিনি যুদ্ধের অভিযান করেছিলেন। সুইডেনের ক্ষেত্রে আমরা দেখবো রাশিয়াও এতে পার্টিসিপেট করেছিল, এবং পর্তুগালের ক্ষেত্রে আমরা দেখবো পর্তুগাল অভিযানের সময় স্পেনের মধ্যে দিয়ে তাকে সেনাবাহিনী নিয়ে যেতে হয়েছিল বলে স্পেনের সাথে তার একটা চুক্তি হয়, ফন্টেনব্লু চুক্তি, যেখানে পর্তুগালকে স্পেন এবং ফ্রান্স একে অপরের মধ্যে ভাগ করে নেওয়ার কথা বলে, এবং ফাইনালি সেটাই হয়। পর্তুগাল দখলের পর তারা পর্তুগালকে নিজেদের মধ্যে ভাগ করে নেয় এবং পর্তুগালে মহাদেশীয় অবরোধ ব্যবস্থা চালু হয়। ঠিক আছে, এরপরে আমরা চলে যাব নেপোলিয়নের স্পেন অভিযানে। 1808 খ্রিস্টাব্দে নেপোলিয়নের স্পেন অভিযান খুব ইম্পর্টেন্ট, কারণ স্পেন অভিযান বারবার তিনি বলেছেন স্পেনীয় ক্ষত আমাকে ধ্বংস করেছে। ঠিক আছে, তো নেপোলিয়ন আমরা দেখবো যে এক্ষেত্রে নেপোলিয়নের, আমরা একটু আগেই স্পেনের কথাই পড়ছিলাম পর্তুগালের ক্ষেত্রে, তো অবশ্যই যখন আমরা দেখেছি যে যখন নেপোলিয়নের স্পেনের প্রতি নেপোলিয়নের একটা দুর্বলতা ছিল, কারণ স্পেনের নৌবাহিনী খুব স্ট্রং ছিল। তিনি ভেবেছিলেন যে স্পেনকে দখল করতে পারলে এই নৌবাহিনী দিয়ে তিনি ইংল্যান্ড অভিযান করতে পারবেন। তো এক্ষেত্রে স্পেনের পরিস্থিতি, আভ্যন্তরীণ পরিস্থিতি সেই সময় খুবই বিশৃঙ্খল ছিল, স্পেনের রাজনৈতিক পরিস্থিতি মোটেই ভালো ছিল না। তো সেই সময় যেটা অ্যাকচুয়ালি যেটা সমস্যা চলছিল, যে স্পেনের যিনি রাজা ছিলেন চতুর্থ চার্লস, তিনি অযোগ্য ছিলেন, তিনি ব্যক্তিত্বহীন ছিলেন, এবং তার এক মন্ত্রী গোদয় রাজাকে সরিয়ে নিজে ক্ষমতা লাভের জন্য তিনি নিজেকে চক্রান্ত করছিলেন। কিন্তু সাধারণ মানুষ যুবরাজ প্রিন্স ফার্ডিনান্ডকে চাইছিল রাজা হিসেবে।
তো এই সময় রাজার মানে যে সময় গোদয় অলরেডি চক্রান্ত করছে, সেই সময় স্পেনের মানুষ নেপোলিয়নের সাহায্য প্রার্থনা করেন। রাজাকে সিংহাসনচ্যুত করার জন্য স্পেনের মানুষ নেপোলিয়নের সাহায্য চান। সেক্ষেত্রে আমরা এর আগেই দেখেছি পর্তুগালের সাথে যখন পর্তুগালের সাথে যুদ্ধ করতে গিয়ে স্পেনের সাথে তার একটা সমঝোতা হয়, তখনই আমরা দেখবো যে যখন এই সমঝোতা করার পর যখন ফরাসি বাহিনী যখন পর্তুগাল থেকে ফেরত আসছিল স্পেনের মধ্যে দিয়ে, তখন তারা স্পেনের মধ্যে লুটপাট করতে থাকে এবং তখন দেখা যাচ্ছে যে ফাইনালি রাজা পদত্যাগ করে এবং সাধারণ মানুষ তখন ফার্ডিনান্ডকে রাজা ঘোষণা করার কথা বলে। তো নেপোলিয়ন এক্ষেত্রে এই পুরো দাবিটাই নেপোলিয়ন অগ্রাহ্য করেন। তিনি রাজাকে বন্দী করেন, যুবরাজকে বন্দী করেন এবং স্পেনে তিনি নিজের ভাই জোসেফ বোনাপার্টকে তিনি সিংহাসনে বসান এবং স্পেন শাসনের চেষ্টা করেন। এই জিনিসটা কিন্তু স্পেনের মানুষ কোনোভাবেই মেনে নেয়নি, কারণ স্পেনের মানুষ চেয়েছিল নেপোলিয়নকে তারা সাহায্যের জন্য ডেকেছিল, যাতে তাদের যে রাজা অত্যাচারী রাজা যাতে চলে গিয়ে তার জায়গায় অন্য রাজা যাতে যুবরাজ ফার্ডিনান্ড যাতে শাসন রাজা হতে পারেন। তারা কিন্তু কখনোই নেপোলিয়নের ভাই জোসেফকে চাননি, কিন্তু নেপোলিয়ন তাদের বুঝতে ভুল করেছিলেন। তো এক্ষেত্রে নেপোলিয়ন কিন্তু স্পেন দখল করে তিনি এক চরম অজ্ঞতার পরিচয় দিয়েছিলেন। সেক্ষেত্রে আমরা দেখব যে চরম বিক্ষোভে স্পেন বাহিনী ফেটে পড়েন। মাত্র এখানে স্পেনের বাহিনী গেরিলা যুদ্ধ শুরু করে, জুন্টা বাহিনী বলে একটি বিদ্রোহী বাহিনী তৈরি হয় এবং মাত্র 11 দিনের মধ্যে আমরা দেখব ব্যাপক পরিমাণে মানে সেনাবাহিনী মানে বাধ্য হয় ফরাসি বাহিনী যে স্পেন থেকে সরে আসতে। শেষ পর্যন্ত আমরা দেখব যে 1808 খ্রিস্টাব্দে বেলেনের যুদ্ধে ফরাসি বাহিনী পরাজিত হয় এবং তারপরে আমরা দেখব যে 1812 1813-তে ফাইনালি স্পেনীয় বাহিনীর কাছে ফরাসি বাহিনী যুদ্ধে হেরে গিয়ে পরাজিত হয় এবং স্পেন ত্যাগ করে। সুতরাং এটা কিন্তু সমস্ত তার স্পেনের এই জাগরণ কিন্তু সমস্ত জায়গায় তার বিরুদ্ধে এই জাগরণ মানে সমস্ত জায়গায় অন্যান্য জায়গাতেও নেপোলিয়নকে অনেক বেশি তার বিরুদ্ধে তার বিরোধী শক্তিকে অনেক বেশি স্ট্রং করেছিল। তো এরপরে নেপোলিয়ন এর পরেই চলে যাচ্ছে রাশিয়াতে। আমরা জানি যে রাশিয়াতে তিনি 1812 খ্রিস্টাব্দে তিনি রাশিয়া আক্রমণ করছেন। তো টিলসিটের সন্ধি এর আগেই আমরা দেখেছি, আমরা ট্রাফালগারের সময় পড়লাম যে রাশিয়ার সাথে নেপোলিয়ন টিলসিটের সন্ধি অলরেডি স্বাক্ষর করেছিল। এরপর আমরা দেখতে পারবো যে টিলসিটের সন্ধি দিয়ে নেপোলিয়নের লাভ হয়েছিল ঠিকই, কিন্তু রাশিয়ার কিন্তু কোনো লাভ হয়নি। রাশিয়ার যার প্রথম আলেকজান্ডার তিনি বুঝতে পারেন নেপোলিয়ন আসলে চাইছে রাশিয়াকে তার একটা মানে তাবেদারি একটা রাষ্ট্রে পরিণত করতে, তার অন্য কোনো লক্ষ্য নেই। সুতরাং জারের কিন্তু এবং বিভিন্ন রকম ভাবে জারের আভ্যন্তরীণ ক্ষেত্রেও মানে রাশিয়ার বিভিন্ন আভ্যন্তরীণ ক্ষেত্রে নেপোলিয়ন হস্তক্ষেপ করতে থাকে এবং রাশিয়াকে যেভাবে নেপোলিয়ন মহাদেশীয় অবরোধ ব্যবস্থার জন্য একেবারে প্রচন্ড পরিমাণে চাপ দিতে থাকে, সেটাও কিন্তু তাদের ভীষণ রকম ভাবে নেগেটিভ ইম্প্যাক্ট করেছিল। তো এইভাবে আমরা দেখব যে রাশিয়ার জন্য কিন্তু রাশিয়া কিন্তু মানে ভীষণ ভাবে নেপোলিয়নের এগেনস্টে চলে যাচ্ছিল। তো ফাইনালি আমরা দেখব যে নেপোলিয়নের গ্র্যান্ড আর্মি, ঠিক আছে, এই পার্টিকুলার যুদ্ধটায় আমরা দেখবো একদিকে নেপোলিয়নের গ্র্যান্ড আর্মি আর আরেকদিকে রাশিয়ান আর্মি। এরা কিন্তু আমরা দেখবো যে নেপোলিয়নের গ্র্যান্ড আর্মি, যাকে আমরা মহতী সেনাদল বলি, তারা রাশিয়ার ওপর ঝাঁপিয়ে পড়ে। কিন্তু রাশিয়ানরা আমরা দেখবো প্রথম যে যুদ্ধটা হয়েছিল বোরোডিনোর যুদ্ধ 1812-তে, বোরোডিনোর যুদ্ধের মাধ্যমে আমরা দেখবো যে রাশিয়ান বাহিনী ফরাসি বাহিনীর বিরুদ্ধে রুখে দাঁড়ায় এবং এক্ষেত্রে আমরা দেখবো যে নেপোলিয়নের মানে রুশ বাহিনী এক্ষেত্রে আমরা দেখবো যে রাশিয়ান বাহিনী মস্কো আক্রমণের মধ্যে দিয়ে বোরোডিনোর যুদ্ধ শুরু হয় এবং রাশিয়ান বাহিনী এক্ষেত্রে আত্মসমর্পণ করে না, বরং তারা পিছিয়ে যায়
ঠিক আছে। এরপরে আমরা দেখবো নেপোলিয়ান ফাইনালি মস্কোতে প্রবেশ করেন, কিন্তু এক্ষেত্রে আমরা দেখবো যে রাশিয়ান বাহিনী পোড়ামাটি যুদ্ধনীতি অবলম্বন করেছিলেন। পোড়ামাটি যুদ্ধনীতি কি নীতি? যেখানে রাশিয়ানরা নিজস্ব যে সমস্ত তাদের নিজস্ব রাস্তাঘাট, ব্রিজ, চাষের জমি, পুকুর, যত কিছু ছিল সমস্ত নষ্ট করে দেয়। অর্থাৎ তাদের উদ্দেশ্য কি ছিল? যাতে কোনোভাবেই নেপোলিয়নের বাহিনী সেই সমস্ত জায়গাগুলো যেগুলো তারা অলরেডি জয় করে ফেলেছে, সেই সমস্ত জায়গাগুলো থেকে কোনো রকম রসদ সংগ্রহ করতে না পারে। এর ফলে কি হয়, যত নেপোলিয়নের বাহিনী ভেতর দিকে ঢুকতে থাকে তারা তত ট্র্যাপড হয়ে যায়, জালে জড়িয়ে পড়ে, তারা ফেরত আসার রাস্তা খুঁজে পায় না, কারণ ততদিনে সমস্ত কিছু শহর পুড়ে ছাই হয়ে গিয়েছে। সুতরাং এই পোড়ামাটি নীতি অবলম্বন করেছিল রাশিয়ানরা নেপোলিয়নের সেনাকে পরাজিত করার জন্য। তো নেপোলিয়ন এই রকম সময় 1812-তে তিনি বড়দিনের যুদ্ধের মাধ্যমে যখন তিনি মস্কোকে তিনি কিছুটা পরিমাণে মস্কো দখল করতে পারলেন, তিনি মস্কোতে গেলেন, কিন্তু মস্কোতে গিয়ে দেখলেন পুরো শহর পুড়ে ছাই হয়ে গিয়েছে, কোনো জনসংখ্যা নেই, সমস্ত জনগণকে সরিয়ে ফেলা হয়েছে। তো এইভাবে আমরা দেখব যে নেপোলিয়ন তারপরও তিনি সেখানে কিছুক্ষণ অপেক্ষা করেন এবং তিনি মনে করেছিলেন যে রাশিয়ার জার হয়তো তার সাথে সন্ধি করবেন, চুক্তি করবেন, অর্থাৎ বোঝাপড়া করবেন, কিন্তু সেটাও হলো না। তো আলটিমেটলি দেখা যাচ্ছে যে আবার করে রাশিয়ানরা আলটিমেটলি আমরা দেখবো যে রাশিয়ান বাহিনী গেরিলা আক্রমণ শুরু করলো নেপোলিয়নের বিরুদ্ধে, এবং অত্যন্ত ঠান্ডায় এবং তার সাথে সাথে টাইফাস নামক এক জ্বরে নেপোলিয়নের বাহিনী ছত্রভঙ্গ হয়ে গেল, এবং রাশিয়া ফাইনালি নেপোলিয়নের বাহিনী তারা রাশিয়া থেকে পিছু করতে তারা বাধ্য হলো। ঠিক আছে, সুতরাং স্পেন এবং রাশিয়া দুটো যুদ্ধেই কিন্তু তার পরাজয় হলো। ঠিক আছে, আচ্ছা, এই অবধি কারোর কোনো অসুবিধা আছে আমাকে একটু বলবে, কারোর যদি এই অবধি বুঝতে কোনো অসুবিধা থাকে। যার অসুবিধা আছে অবশ্যই বলবে, অসুবিধা আছে আরেকবার বলুন। তাহলে আমরা এখনো অবধি আমরা যেগুলো পড়েছি, আমরা প্রথমে দেখেছি নেপোলিয়নের ইটালি দখল, মিশর দখল, তারপর নেপোলিয়ন নিজেকে প্রথম কনসাল হিসেবে নিয়োগ করছেন। 1804-এ তিনি কোড নেপোলিয়ন চালু করছেন। কোড নেপোলিয়ন চালু করার পর ইটালিতে কোড নেপোলিয়নের পর ইটালিতে তার ব্যাটল অফ ট্রাফালগারের কথা আমরা পড়েছি, ইংল্যান্ডকে পরাজিত যেখানে ইংল্যান্ড নেপোলিয়নকে পরাজিত করছে। তারপরে অস্ট্রিয়া যুদ্ধে অস্ট্রালিসের যুদ্ধ, অস্ট্রিয়াকে পরাজিত করা হচ্ছে, প্রাশিয়াকে পরাজিত করা হচ্ছে, রাশিয়াকে পরাজিত করছে। পরপর এই তিনটে দেশকে নেপোলিয়ন পরাজিত করছে। এরপর চলে যাচ্ছে মহাদেশীয় অবরোধ ব্যবস্থা, ইংল্যান্ডের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ, যে কারণে তিনি বিভিন্ন দেশের সাথে সমস্যায় জড়িয়ে পড়ছে। এর জন্য ডেনমার্ক, পর্তুগাল, সুইডেনের সাথে তার যুদ্ধ হচ্ছে, ডেনমার্কের সাথে ডেনমার্ক সম্মতি দিয়ে দিচ্ছে, যুদ্ধ হচ্ছে না, পর্তুগাল সুইডেনের সাথে তার যুদ্ধ হচ্ছে। এবং আমরা দেখলাম তারপরে সেই পর্তুগালের থ্রু দিয়ে স্পেনের সাথে তার যুদ্ধ হচ্ছে, সেখানে তিনি হেরে যাচ্ছেন। রাশিয়াতে তিনি যাচ্ছেন, রাশিয়াতেও তিনি হেরে যাচ্ছেন। এইবার এত অব্দি আলোচনা করার পর আমরা এবার চলে যাব নেপোলিয়নের ফাইনালি, এবার নেপোলিয়নের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ শুরু হচ্ছে। তৃতীয় শক্তিজোট অব্দি আমরা অলরেডি পড়েছিলাম, চতুর্থ শক্তিজোটের কথা আমরা পড়বো, যেখানে আমরা দেখবো যে অলরেডি নেপোলিয়নের বিরুদ্ধে অলরেডি প্রচুর পরিমাণে শক্তিজোট গঠন হয়েছে, যেখানে রাশিয়া, প্রাশিয়া, ইংল্যান্ড এবং অস্ট্রিয়া এই চারটে দল মিলে নেপোলিয়নের বিরুদ্ধে চতুর্থ শক্তিজোট গঠন করছে। এবং চতুর্থ শক্তিজোট নেপোলিয়নের বিরুদ্ধে লিপজিগের যুদ্ধ যাত্রা করছে। 1813 খ্রিস্টাব্দে লিপজিগের যুদ্ধ আমরা দেখবো যে প্রথম লিপজিগের যুদ্ধ হচ্ছে। লিপজিগের যুদ্ধে যখন আমরা প্রথম যদি দেখি যে নেপোলিয়ন প্রথমে অস্ট্রিয়াকে পরাজিত করছে, কিন্তু যখন ফাইনালি চারজন শক্তি ইংল্যান্ড, রাশিয়া এবং অস্ট্রিয়া
চারটি শক্তি একত্রিত হয়ে যখন তাকে আক্রমণ করছে লিপজিগের যুদ্ধে, তখন তিনি ছত্রভঙ্গ হয়ে যাচ্ছেন এবং তিনি ফাইনালি তাকে মানে একে বলা হয় ব্যাটেল অফ নেশন, জাতিসমূহের যুদ্ধ। লিপজিগের যুদ্ধকে জাতিসমূহের যুদ্ধ বলা হয়, এটা কিন্তু ইম্পর্টেন্ট। তো এই যুদ্ধে যখন তিনি হেরে যাচ্ছেন তখন তাকে ফ্রাঙ্কফুর্ট বলে একটা প্রস্তাব দেওয়া হচ্ছে। চতুর্থ শক্তিজোট তারা প্রত্যেকে ইংল্যান্ড, রাশিয়া, প্রাশিয়া, অস্ট্রিয়া তারা একত্রিত হয়ে ফ্রান্সকে একটা প্রস্তাব দিচ্ছে, যেখানে বলা হচ্ছে ফ্রাঙ্কফুর্ট প্রস্তাব, যেখানে বলা হচ্ছে যে ফ্রান্স কে বলা হচ্ছে যে নেপোলিয়ন ফ্রান্সের রাজা থাকবে, কিন্তু ফ্রান্সের বাইরে তিনি বেরোতে পারবেন না। ফ্রান্স অন্য কোনো দেশকে দখল করতে পারবেন না। যেসব জায়গায় যা যা মানে বিপ্লব নেপোলিয়নের আগে যা যা সেট আপ ছিল, সমস্ত জায়গায় স্পেন হোক, সুইডেন হোক, পর্তুগাল, সব পুরোনো জায়গায় ফিরে যায়। তো নেপোলিয়ন কোনোভাবেই এই প্রস্তাব মেনে নিলেন না। আবার দেখা যাচ্ছে নেপোলিয়নের বিরুদ্ধে আবার মিত্রপক্ষ আবার অভিযান করতে শুরু করলেন। এরপর পরপর আমরা দেখব যে নেপোলিয়ন পরপর মানে পুরোপুরি নেপোলিয়ন এরপর যতগুলো যুদ্ধ হচ্ছে ততগুলোতে নেপোলিয়ন জয়লাভ করছে। প্রায় 6খানা যুদ্ধ হচ্ছে নেপোলিয়নের সাথে এই শক্তি জোটের, হঠাৎই নেপোলিয়ন জিতে যাচ্ছে। তো নেপোলিয়নের সাথে একটা মিত্রপক্ষ এই সময় শান্তি চুক্তির প্রস্তাব দেয়। তাকে আবারও বলা হয় সোমন্তের সন্ধির মাধ্যমে তাকে বলা হয় যে মানে তাকে বলা হয় যে ফ্রান্স যাতে নিজের রাজ্য সীমা মেনে নেয়। আবার নেপোলিয়ন এটাকে অগ্রাহ্য করেন এবং সোমন্তের চুক্তির মাধ্যমে এই চতুর্থ শক্তি জোটের যে যত মানে বাহিনী ছিল, রাশিয়া, প্রাশিয়া, অস্ট্রিয়া এবং ইংল্যান্ড, এরা চারজনই এরা ঠিক করে যে যতদিন না অব্দি নেপোলিয়ন সিংহাসনচ্যুত হচ্ছে ততদিন অব্দি তারা একসাথে কাজ করবে। তো এইভাবে আলটিমেটলি আমরা দেখব যে ফাইনালি এবার তারা একজোট হয়ে নেপোলিয়নের বিরুদ্ধে আবার 3 নম্বর মানে প্রথম যুদ্ধে, অর্থাৎ ভালো করে দেখো, প্রথমে আমরা দেখলাম যে তারা চারজন একজোট হলো। তারপর আমরা দেখলাম যে অস্ট্রিয়াকে নেপোলিয়ন হারিয়ে দিচ্ছে। তারপরে লিপজিগের যুদ্ধে নেপোলিয়ন নিজে হেরে যাচ্ছে এবং ফ্রাঙ্কফুর্টের প্রস্তাব তাকে দেওয়া হচ্ছে, নেপোলিয়ন সেটা অগ্রাহ্য করছে। এরপর আবার মিত্রবাহিনী তাকে আক্রমণ করছেন, কিন্তু পরপর 6খানা যুদ্ধ হচ্ছে মিত্রবাহিনীর সাথে, যে যুদ্ধে নেপোলিয়ন পুরোপুরি মিত্রবাহিনীকে হারিয়ে দিচ্ছেন। সেখানেও তাকে একটা সমঝোতা দেওয়া হচ্ছে, যেখানে বলা হচ্ছে আবারও ফ্রান্স যাতে নেপোলিয়ন অন্য জায়গায় রাজ্যের সীমারেখা বিস্তার করতে পারবেন না, আবারও তিনি সেটা ডিনাই করছেন এবং সোমন্তের ট্রিটির মাধ্যমে তারা ঠিক করছে যে তারা নেপোলিয়নের পতন যতদিন না হচ্ছে তারা একসাথে কাজ করবেন। ফাইনালি আমরা দেখব ফ্রান্সের বিরুদ্ধে মিত্রবাহিনী আবার লাস্ট টাইম তারা যুদ্ধ করছে, যে সময় নেপোলিয়ন ফাইনালি হেরে যাচ্ছেন। ফন্টেনব্লু চুক্তির মাধ্যমে তাকে এলবা দ্বীপে নির্বাসনে পাঠানো হচ্ছে। এরপর নেপোলিয়ন আবার করে ফিরে আসছেন এবং আমরা দেখছি যে মোটামুটি 1814 থেকে 1815 আবার করে তিনি ফিরে আসছেন। 100 দিন তিনি রাজত্ব করছেন ফ্রান্সে। নেপোলিয়ন ফিরে আসার পর আবার করে আমরা দেখছি আবার করে মিত্রবাহিনী আবার অ্যাক্টিভ হয়ে যায়। ফাইনালি ওয়াটারলুর যুদ্ধ 1815 খ্রিস্টাব্দে ডিউক অফ ওয়েলিংটনের নেতৃত্বে, যেখানে ব্রিটিশ বাহিনী লড়াই করেছিল ডিউক অফ ওয়েলিংটনের নেতৃত্বে ফাইনালি নেপোলিয়নের আলটিমেট পরাজয় ঘটে এবং ফাইনালি তাকে সেন্ট হেলেনাতে নির্বাসনে পাঠানো হয় এবং সেখানেই তার মৃত্যু হয়। ঠিক আছে, এরপরে আমরা দেখবো যে ফাইনালি প্যারিসের সন্ধি চুক্তি স্বাক্ষরের মাধ্যমে ফাইনালি তাকে ইউনিফাই করা হয়, মানে এর পরের চ্যাপ্টারে সেটা আমরা দেখব। তো এই অবধি কারোর কোনো অসুবিধা আছে? এই পার্টটুকু যেখানে শক্তিজোট নেপোলিয়নের বিরুদ্ধে এতগুলো যুদ্ধ হলো, নেপোলিয়নকে ফাইনালি পরাজয় করানো হলো, যদি না থেকে থাকে সমস্যা তাহলে বলবে, সমস্যা থাকলেও বলবে। কারোর যদি সমস্যা থেকে থাকে প্লিজ বলবে। আচ্ছা, আমরা একটু প্রশ্নে আবার ফিরে যাব, নেপোলিয়নের প্রশ্নে। তো
প্রশ্নের উত্তর এক এক করে, এগুলোও কিন্তু আবারও বলছি এসএলএসটিরই প্রশ্ন। নেপোলিয়ন ফ্রান্সের সম্রাট হন কবে? সি 1804। ঠিক, কারণ আমি বলেছি যে নেপোলিয়নের 1799টাকে আমরা ধরবো না। সি 1804। এক্ষেত্রে অনেকেই বলছো বি, সি হচ্ছে কারেক্ট উত্তর। 1804 যে সময় নেপোলিয়ন সম্রাট হচ্ছে। নেপোলিয়নের তৈরি আইন সংহিতা কোনটি? নেপোলিয়নের তৈরি আইন সংহিতা কোনটি? বি নেপোলিয়নিক কোড। সঠিক উত্তর দিয়েছো সকলেই। আচ্ছা, ইউরোপ পুনর্গঠনের ক্ষেত্রে নেপোলিয়নের একটি গুরুত্বপূর্ণ অবদান ছিল, এক্ষেত্রে কোনটা হবে? কোড নেপোলিয়নের ক্ষেত্রে এখানে কোনটা সব থেকে বেশি? রাজতন্ত্রের বিস্তার, পোপের শক্তি, ফিউডাল প্রথা, তা সামন্ততন্ত্রের পুনরুজ্জীবন, না পোপের শক্তির বৃদ্ধি, না সামন্ততন্ত্রের বিলুপ্তিকরণ? সি সামন্ততন্ত্রের সকলেই সঠিক উত্তর দিয়েছো। সামন্ততন্ত্রের বিলুপ্তি ঘটান, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি এখানে আইনের সংস্কার কথাটা যোগ করেছি, কিন্তু সামন্ততন্ত্রের বিলুপ্তিকরণটা কিন্তু অ্যাকচুয়াল অপশনে ছিল, যেটা এসএলএসটির প্রশ্ন। 29 প্রশ্ন, সেখানে আছে নেপোলিয়নের সময় ফিউডালিজম, ইউরোপে ফিউডালিজম অর্থাৎ সামন্ততন্ত্র, সেটা নতুন করে গড়ে ওঠে না ধ্বংস হয়, কোনটা? সকলেই বলছো সি ধ্বংস হয়। ঠিক উত্তর, নেপোলিয়নের সময় ফিউডালিজম ধ্বংস হয়। এরপর কোন যুদ্ধের মাধ্যমে নেপোলিয়ন ইংল্যান্ডের বিরুদ্ধে ব্যর্থ হন? ইংল্যান্ডের বিরুদ্ধে ব্যর্থ হয়েছিলেন, বিশেষ করে ইংল্যান্ড। ট্রাফালগার, বি ঠিক উত্তর। 31 মহাদেশীয় ব্যবস্থার উদ্দেশ্য কি ছিল? মহাদেশীয় ব্যবস্থার উদ্দেশ্য কি ছিল? ইংল্যান্ডকে, বি সকলেই বলছো বি, ইংল্যান্ডকে অর্থনৈতিকভাবে দুর্বল করা। মহাদেশীয় ব্যবস্থা কার্যকর করা হয় কার মাধ্যমে? বি সকলেই বলছো বি, একদম ঠিক। বার্লিন ডিক্রির মাধ্যমে, বার্লিন, মিলান, ফন্টেনব্লু এবং ওয়ারসো, এই 4টে ডিক্রির মাধ্যমে মহাদেশীয় অবরোধ ব্যবস্থাকে কার্যকর করা হয়েছিল। বার্লিন ছিল প্রথম, সুতরাং বার্লিন ফরম্যানের মাধ্যমেই একে প্রথমবার কার্যকর করা হয়েছিল। কোন দেশ মহাদেশীয় ব্যবস্থাকে ভঙ্গ করেছিল? কোন দেশ মহাদেশীয় ব্যবস্থাকে ভঙ্গ করেছিল? খুব বুঝে উত্তর দেবে। কোন দেশ মহাদেশীয় ব্যবস্থাকে ভঙ্গ করেছিল? সি, সি এর কথাই বলছো, অনেকে ডি বলছো। মহাদেশীয় ব্যবস্থাকে কে ভঙ্গ করেছিল? এফ বলে কোনো অপশন নেই। আচ্ছা, সি আর ডি এর মধ্যে সমস্যা। আমি পড়ানোর সময় বললাম যে মহাদেশীয় অবরোধ ব্যবস্থাকে ভঙ্গ করেছিল রাশিয়া, যে কারণে রাশিয়ার সাথে নেপোলিয়নের সমস্যা তৈরি হয়, যে কারণে রাশিয়ার রাজা প্রথম আলেকজান্ডার এই অনৈতিক বাণিজ্যে তিনি লিপ্ত ছিলেন। তিনি বারবার বলেছেন যে নেপোলিয়নের এই অর্থনৈতিক অবরোধ ব্যবস্থা কোনোভাবেই তিনি মানবেন না, যে কারণে নেপোলিয়ন রাশিয়ার উপর ক্ষুব্ধ হন এবং যুদ্ধযাত্রা করেন। রাশিয়া হচ্ছে কারেক্ট আনসার হবে, গ সি। কনফেডারেশন অফ রাইন কতগুলি রাজ্য নিয়ে তৈরি হয়েছিল প্রথমে? ঠিক আছে, কনফেডারেশন অফ রাইন প্রথম কতগুলি রাজ্য নিয়ে তৈরি হয়েছিল? ঠিক, বি 16টি রাজ্য নিয়ে তৈরি হয়েছিল। পরবর্তীকালে এটা বেড়ে 28টা রাজ্য হয়েছিল। প্রথম 16টা রাজ্য নিয়ে তৈরি হয়েছিল, পরবর্তীকালে এটা বেড়ে 28টা রাজ্য নিয়ে তৈরি হয়েছিল। প্রত্যেকেই সঠিক উত্তর দিয়েছো বি। রাইন কনফেডারেশনের মাধ্যমে কি করা হয়েছিল? দেখো, অস্ট্রিয়ার ক্ষমতা বাড়ছে বা জার্মান রাজ্য একত্রিত হচ্ছে, ইংল্যান্ডের শাসন প্রতিষ্ঠিত হচ্ছে, ফ্রান্স স্পেনের অংশ হচ্ছে। সকলেই সঠিক উত্তর দিচ্ছ বি, জার্মান রাজ্যগুলোকে একত্রিত করা হয়। কনফেডারেশন অফ রাইনের মাধ্যমে জার্মান রাজ্যগুলোকে একত্রিত করা হয়, প্রথমে 16টি, তারপরে 28টি। এবং প্রাশিয়ার নেতৃত্বে আমরা দেখেছি ওয়েস্টফেলিয়া রাজ্য, সেখান থেকে, এবং পোল্যান্ডের নেতৃত্বে
মানে পোল্যান্ডের আন্ডারে যে রাজ্যগুলো ছিল সেগুলোকে নিয়ে তৈরি হয় গ্র্যান্ড ডাচি অফ ওয়ার্সা। নেপোলিয়ন কোন যুদ্ধের পর মস্কোতে প্রবেশ করলেন? অনেকে বলছো ওয়াটারলু যুদ্ধ কিন্তু নেপোলিয়নের একেবারে জীবনের শেষ যুদ্ধ। কোন যুদ্ধের কথা? দেখো, ওয়াটারলু যুদ্ধ শেষ যুদ্ধ হবে না। লিপজিগের যুদ্ধে নেপোলিয়ন নিজে পরাজিত হয়েছিলেন, হবে না। ট্রাফালগারের যুদ্ধে তিনি নিজে পরাজিত হয়েছিলেন ইংল্যান্ডের সাথে। সুতরাং কারেক্ট উত্তর বি, বড়দিনের যুদ্ধে মাধ্যমে তিনি মস্কোতে প্রবেশ করেছিলেন। মস্কোতে এই মস্কো রাশিয়ার বাহিনী পিছু হটলেও মস্কোতে পোড়ামাটি নীতি অবলম্বনের মাধ্যমে নেপোলিয়ন সেখানে আটকে পড়েন। বড়দিনের যুদ্ধ শেষ করে তিনি মস্কোতে প্রবেশ করেছিলেন। নেপোলিয়ন কবে রাশিয়া আক্রমণ করেছিলেন? কত খ্রিস্টাব্দে? সঠিক উত্তর দিয়েছো প্রত্যেকেই 1812। সঠিক উত্তর দিয়েছো প্রত্যেকেই 1812-তে রাশিয়া আক্রমণ করছেন। নেপোলিয়নের রাশিয়া অভিযান ব্যর্থ হয় কেন? একদম ঠিক, পোড়ামাটি যুদ্ধনীতির মাধ্যমে, প্রচন্ড ঠান্ডা এবং পোড়ামাটি যুদ্ধ নীতি অনুসরণের কারণে। কারণ এটাই ছিল প্রথম টাইফাস নামক যে জ্বর হলো ঠান্ডার মাধ্যমে, সেটাও আমরা দেখেছি। স্পেনের যুদ্ধ কবে শুরু হয়েছিল? স্পেন কবে আক্রমণ করেন? নেপোলিয়ন কবে স্পেনের সাথে যুদ্ধে লিপ্ত হন? নেপোলিয়ন কবে স্পেনের সাথে যুদ্ধে লিপ্ত হন? সি আর বি এর মধ্যে একটা কনফিউশন আমি দেখতে পাচ্ছি। স্পেনের সাথে কবে যুদ্ধ লিপ্ত হন? এক্ষেত্রে সঠিক উত্তর 1808 সি। 1808 হচ্ছে স্পেনের সাথে যুদ্ধ। স্পেনের যুদ্ধে নেপোলিয়ন স্পেনের সিংহাসনে কাকে বসিয়েছিলেন? লুই বোনাপার্ট, লুজেন, জোসেফ বোনাপার্ট, মার্টিনেস? বি, সকলেই বলছো বি। ঠিক উত্তর জোসেফ বোনাপার্ট। তার সৎ ভাই জোসেফকে তিনি সিংহাসনে বসেন এবং যাকে স্পেন বাহিনী 11 দিনের মধ্যে সিংহাসনচ্যুত করেছিল। স্পেনের যুদ্ধে নেপোলিয়নের বিরুদ্ধে কোন দেশ সহায়তা করেছিল? কোন দেশ স্পেনকে নেপোলিয়নের বিরুদ্ধে সহায়তা করেছিল? অস্ট্রিয়া তখন অলরেডি, দেখো যখনই তোমরা দেখছো, তোমরা একটা জিনিস দেখো, এখানে অস্ট্রিয়া, যারা বলছো সি, মানে যারা বলছো ক, খ এবং ঘ, অস্ট্রিয়া অলরেডি তখন পরাজিত দেশ। রাশিয়া তখনও অব্দি, রাশিয়ার সাথে স্পেন যুদ্ধ হচ্ছে 1808-এ, সুতরাং তখনও রাশিয়ার সাথে ডিরেক্ট কোনো ওয়ারফেয়ার হয়নি। রাশিয়া অলরেডি পরাজিত, তার নেপোলিয়নের সাথে তার যুদ্ধ করার মতো তার মানে একা যুদ্ধ করার মতো তার ক্ষমতা নেই। তাহলে বাকি কে পড়ে থাকে? একমাত্র ব্রিটেন। ব্রিটেন একমাত্র যে স্পেনের যুদ্ধে নেপোলিয়নের বিরুদ্ধে গিয়ে স্পেনকে সাহায্য করেছিল। সি, ব্রিটেন হবে আনসার। তারপর স্পেনের জনগণ কোন ধরনের যুদ্ধ শুরু করেছিল? কোন যুদ্ধ শুরু করেছিল স্পেনের জনগণ? বি, গেরিলা যুদ্ধ। প্রত্যেকেই বলেছো কারেক্ট। গেরিলা যুদ্ধের মাধ্যমে স্পেনের জনগণ, জুনটা বাহিনী, এই বাহিনী গেরিলা যুদ্ধ শুরু করেছিল। এই জুনটা বাহিনী, বিদ্রোহী বাহিনী, তারা গেরিলা যুদ্ধ শুরু করেছিল। নিচের কোন দুটি দেশ নেপোলিয়নের বিরুদ্ধে গেরিলা যুদ্ধ শুরু করেছিল? কোন দুটো দেশ নেপোলিয়নের বিরুদ্ধে গেরিলা যুদ্ধ শুরু করেছিল? প্রত্যেকেই ঠিক উত্তর দিয়েছো। এ, স্পেন ও পর্তুগাল। পর্তুগালও যুদ্ধ করেছিল, স্পেন তো একটু আগেই আমরা পড়লাম, পর্তুগাল, স্পেন এরা প্রত্যেকেই যুদ্ধ করেছিল, গেরিলা যুদ্ধ করেছিল। কোন যুদ্ধের মাধ্যমে তৃতীয় শক্তি জোটের পতন ঘটে? কোন যুদ্ধের মাধ্যমে তৃতীয় শক্তি জোটের পতন ঘটে?
ফ্রান্সের বিরুদ্ধে যে তৃতীয় শক্তি জোট, না বি হবে না, বি সি কোন যুদ্ধের মাধ্যমে? দেখো, ওয়াটারলু জীবনের শেষ যুদ্ধ। বড়দিনের যুদ্ধ রাশিয়ার সাথে হয়েছিল, এখানে জোটের কোনো ব্যাপার ছিল না। আর ট্রাফালগার ইংল্যান্ডের সাথে, এখানেও জোটের কোনো সেরকম জোট ছিল, কিন্তু সেটা কোনো বিশেষ কোনো জোট নয়। একমাত্র থাকে অস্ট্রালস, যেটা অস্ট্রিয়ার বিরুদ্ধে হয়েছিল। তৃতীয় শক্তি জোটের পতন ঘটে অস্ট্রিয়ার পতনের মাধ্যমে। ইংল্যান্ডের সাথে ট্রাফালগারের যুদ্ধ, রাশিয়ার সাথে জেনার যুদ্ধ, রাশিয়ার সাথে যুদ্ধ এবং অস্ট্রিয়ার সাথে যুদ্ধ। এই জোটের মাধ্যমে ট্রাফালগারের যুদ্ধের পর ইংল্যান্ডকে সরিয়ে দিয়ে, তারপর প্রাশিয়াকে সরিয়ে তিনি অস্ট্রিয়াকে তিনি পরাজিত করেন। তো অস্ট্রালিস হচ্ছে কারেক্ট আনসার, যে যার মাধ্যমে ট্রাফালগারের যুদ্ধের পরে এই যুদ্ধ হয়েছিল, তাই জন্য অস্ট্রালিস। চতুর্থ শক্তি জোটে এরা কারা অংশগ্রহণ করেছিল? কোন বাহিনী চতুর্থ শক্তি জোটে তারা অংশগ্রহণ করেছিল? এ আর বি এর মধ্যে সমস্যা হচ্ছে। বি কারেক্ট উত্তর, বি। যারা বি বলছো তারা অ্যাকচুয়ালি কারেক্ট। চতুর্থ শক্তি জোটে আমরা দেখছি প্রুশিয়া এবং রাশিয়া, এরা জোটে অংশগ্রহণ করেছিল প্রথমে। এছাড়া প্রুশিয়া এবং রাশিয়া ছাড়াও ছিল হচ্ছে ব্রিটেন এবং অস্ট্রিয়া, তারা অলরেডি শক্তি জোটের মধ্যেই ছিল। রাশিয়া এবং প্রাশিয়া তারা পরে জয়েন করে। পঞ্চম শক্তি জোট, পঞ্চম শক্তি জোটে তারা, অর্থাৎ নেপোলিয়নের বিরুদ্ধে টোটাল 7খানা শক্তি জোট হয়েছিল, ঠিক আছে? তৃতীয় শক্তি জোট অব্দি ট্রাফালগারের সময় আমরা দেখলাম তৃতীয় শক্তি জোট শেষ। চতুর্থ শক্তি জোট হচ্ছে যখন আমরা দেখলাম যে রাশিয়ার পরে যখন নেপোলিয়নকে সবাই মিলে অ্যাটাক করছে, তখন থেকে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এই 4টে শক্তি জোট মেন হয়েছিল। পঞ্চম শক্তি জোটে যে যারা অংশ নিয়েছিল তারা কারা কারা? বি, বি আর ডি এর মধ্যে কনফিউশন আছে। অস্ট্রিয়া এবং ব্রিটেন, পঞ্চম শক্তি জোটে যারা অংশ নিয়েছিল তারা হচ্ছে অস্ট্রিয়া এবং ব্রিটেন। অস্ট্রিয়া এবং ব্রিটেন তারা এক হয়ে যখন ওই ফ্রাঙ্কফুর্টের সন্ধি, যখন লাস্ট বারের জন্য নেপোলিয়নকে বলা হয় যে পরপর 6টা যুদ্ধে তিনি নেপোলিয়ন জিতে যাচ্ছেন, এবং তারপরে ফাইনালি সোমন্টের সন্ধি স্বাক্ষরিত হয়ে একদম তাকে চারদিক দিয়ে ঘিরে ধরা হচ্ছে, ফন্টেনব্লু চুক্তি স্বাক্ষরিত হয়ে তাকে সেন্ট হেলেন, তাকে এলবাতে নির্বাসনে দেওয়া হচ্ছে, সেই পঞ্চম শক্তি জোট। তো প্রথম দেশ প্রথমে নেপোলিয়নের মিত্র থাকলেও পরে তার বিরুদ্ধে চলে যায়। এ, এ, এখানে স্পেন উত্তর হবে না, অস্ট্রিয়াও উত্তর হবে না। তার একমাত্র, এদের মধ্যে কোনোটাই তার মিত্র ছিল না, একমাত্র রাশিয়া তার মিত্র ছিল, যার সাথে সে টিলসিটের সন্ধি স্বাক্ষর করেছিল এবং যার সাথে সে একটা সমঝোতায় এসেছিল যে তারা ভাগাভাগি করে নেবে সমস্ত যা কিছু তারা পর্তুগালকে তারা ভাগাভাগি করে নেবে, বা টিলসিটের সন্ধির মাধ্যমে তাদের হয়েছিল। ষষ্ঠ শক্তি জোটের বিজয় হয়, ষষ্ঠ শক্তি জোটের বিজয় হয় ট্রাফালগার, লিপজিগ, এলবা, মস্কো। কোন যুদ্ধে? ষষ্ঠ শক্তি জোট, সেকেন্ড লাস্ট যে যুদ্ধ, অর্থাৎ ষষ্ঠ শক্তি জোটের কবে বিজয় হয়েছিল? বিজয় হয়েছিল অর্থাৎ জিতে গিয়েছিল। কনসিডার করবে ট্রাফালগারে কি হয়েছিল, এলবা যুদ্ধ নয়, মস্কোর যুদ্ধে কি হয়েছিল, লিপজিগের যুদ্ধে কি হয়েছিল, সেটা ভেবে আনসার দেবে, কারণ আমি ম্যাক্সিমাম আনসার দেখছি ডি। সুতরাং একটু ভেবে আনসার দাও যে ট্রাফালগারে এখানে বলছে বিজয় হয়েছিল, প্রশ্ন ভালো করে পড়তে হবে। ট্রাফালগারে কি, কার বিজয় হয়েছিল? ট্রাফালগার কি আদৌ শক্তি জোটের ছিল? ইয়েস, বি হচ্ছে কারেক্ট উত্তর, কারণ এই একমাত্র যুদ্ধ যেখানে শক্তি জোট সেখানে বিজয় হয়েছিল। বি ইজ দ্য কারেক্ট আনসার, লিপজিগের যুদ্ধ। 1814-তে তাকে কোথায় পাঠানো হচ্ছে নির্বাসনে? প্রথম তাকে কোথায় নির্বাসনে পাঠানো হচ্ছে? প্রথম তাকে কোথায় নির্বাসনে পাঠানো হচ্ছে?
কারেক্ট, এলবাতে তাকে নির্বাসনে পাঠানো হচ্ছে। সি ইজ দ্য কারেক্ট আনসার, এলবা। নেক্সট, চূড়ান্ত পরাজয় ঘটছে কোন যুদ্ধে? নেপোলিয়নের চূড়ান্ত পরাজয় ঘটছে কোন যুদ্ধে? কারেক্ট, সি, ওয়াটারলু। নেপোলিয়নের মৃত্যু স্থান কোনটি ছিল? কোথায় নেপোলিয়ন মৃত্যুবরণ করেন? কারেক্ট, সেন্ট হেলেনা। ওয়াটারলু যুদ্ধে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এই প্রশ্নটা, ওয়াটারলু যুদ্ধে নেপোলিয়নের বিরুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন কে? খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ইয়েস, ডিউক অফ ওয়েলিংটন ইংল্যান্ডের পক্ষ থেকে তিনি যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন, ওয়াটারলু যুদ্ধ। কারেক্ট। তো এটাই ছিল আমাদের আজকের ক্লাসের প্রশ্ন আলোচনা। কারোর যদি কোনো অসুবিধা থাকে তোমরা বলতে পারো, আমরা প্রশ্ন আলোচনা করলাম। যদি কারোর কোনো অসুবিধা থাকে বলতে পারো, আদারওয়াইজ যারা অসুবিধা নেই, যারা মনে করছো যে কোনো অসুবিধা নেই, প্রশ্নের কোনো অসুবিধা নেই, তারা কিন্তু লিভ করতে পারো ক্লাস। কারোর কোনো অসুবিধা, যে কোনো ধরনের একাডেমিক কোয়েশ্চেন থাকলে, কোয়ারিজ থাকলে তোমরা করতে পারো। আমাদের অলরেডি ক্লাসের টাইম অনেকটাই ওভার হয়ে গিয়েছে, তো তোমাদের যদি কারোর কোনো একাডেমিক কোয়ারিজ থাকে তোমরা বলতে পারো। ম্যাম বলছিলাম যে এই শক্তি জোটের কনসেপ্টটা না পাচ্ছি না, মানে কোথাও নেই, কিভাবে এটা পেলে একটু সুবিধা হতো। এই কোন কোন শক্তি জোটে কোন কোন দেশ ছিল আর কি কি যুদ্ধ হয়েছিল? কি কি যুদ্ধ হয়েছিল এক্ষেত্রে দেখো, আমি টোটাল 7খানা শক্তি জোট হয়েছিল। এক্ষেত্রে তোমাদের সবকটা শক্তি জোট পড়ার কোনো প্রয়োজন নেই, কারণ দেখো শুধু শুধু সবকিছু পড়ে তো নিজেকে কনফিউজ করে কোনো লাভ নেই। যেটা সব থেকে পড়বে সেটা হচ্ছে তৃতীয় শক্তি জোট, চতুর্থ শক্তি জোট। ঠিক আছে, চতুর্থ শক্তি জোটে রাশিয়া, প্রাশিয়া, ইংল্যান্ড, অস্ট্রিয়া, এরা চতুর্থ শক্তি জোট, যেটা আলটিমেট শক্তি জোট হিসেবে আমরা দেখছি। এবং তৃতীয় শক্তি জোটে একদিকে ছিল হচ্ছে, আমরা যদি একদম শুরুতে যখন আমরা দেখলাম যে মানে ব্যাটল অফ ট্রাফালগারের ক্ষেত্রে আমরা যদি দেখি তৃতীয় শক্তি জোট, সেক্ষেত্রে আমরা দেখেছি যে সেখানেও কিন্তু আমরা দেখেছি একদিকে ইংল্যান্ড, একদিকে সেখানে ইংল্যান্ড ছিল, একদিকে সুইডেন এবং অস্ট্রিয়া। এই তিনজনের বিরুদ্ধে কিন্তু এই তিনজন মিলে কিন্তু তৃতীয় শক্তিজোট তৈরি করেছিল, এবং পরে রাশিয়াও এতে কিছুটা পরিমাণে অংশগ্রহণ করেছিল, কিন্তু পুরোপুরি নয়। কিন্তু তৃতীয়, চতুর্থ, এবং আমরা দেখলাম যে যে একেবারে লাস্ট যেটা আছে, যে যেখানে আমরা দেখছি যে ওয়াটারলুর যুদ্ধ আমরা যেটাকে দেখব, যেখানে আমরা দেখছি যে একদিকে ডিউক অফ ওয়েলিংটন ব্রিটিশ বাহিনী, আরেকদিকে রুশ বাহিনী জার আলেকজান্ডারের নেতৃত্বে, অস্ট্রিয়ান বাহিনী এরা এবং তার সাথে সাথে প্রাশিয়ার সেনাবাহিনী, এই চারটি শক্তি জোট এরাও ওয়াটারলু যুদ্ধ, অর্থাৎ চতুর্থ শক্তি জোটটা খুব ইম্পর্টেন্ট, যে শক্তি জোটটাই পরবর্তীকালে টিকে যাচ্ছে। এরপরে কিছু 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 অল্টারেশন হচ্ছে, কখনো কখনো আমরা দেখছি মানে অ্যাকচুয়ালি চতুর্থ শক্তি জোট যখন নেপোলিয়ন চলে যাচ্ছে, মানে নেপোলিয়নকে যখন নির্বাসনে পাঠানো হচ্ছে, তাদের নিজেদের মধ্যেও সমস্যা তৈরি হচ্ছে। তো ওয়াটারলুর যুদ্ধের সময় আমরা দেখবো তারা সমস্ত সমস্যা ভুলে তারা আবার করে ফিরে আসছে। তো এই সময়ই আমরা দেখবো অস্ট্রিয়া, ব্রিটেন যারা বিভিন্ন সমস্যার জন্য বেরিয়ে গিয়েছিল তারা আবার ফিরে আসছে। ঠিক আছে, এবং ফাইনালি তারা এই শক্তি জোটের মাধ্যমে তারা নেপোলিয়নকে পরাজিত করছে। ঠিক আছে, তো এক্ষেত্রে তৃতীয় শক্তিজোট, চতুর্থ শক্তিজোট, এগুলো ভালো করে পড়বে। সবকটা পড়ার টোটাল 7টা শক্তিজোট আমি বলে রাখলাম ঠিকই, কিন্তু এতগুলো শক্তিজোট পড়ার কোনো প্রয়োজন নেই, কারণ শুধু শুধু তোমরা কনফিউজড হয়ে যাবে। ঠিক আছে, আর তোমরা যদি চাও আমি এই, যদি তোমাদের মনে হয় তাও তোমরা পড়তে চাও, আমি শক্তিজোটের এই সবকটা মানে লিখে আমি তোমাদের পাঠিয়ে দিতে পারি, সেটা যদি তোমরা চাও আমি দিতে পারি, কিন্তু মূলত তৃতীয়, চতুর্থ শক্তিজোট এনাফ। যে প্রশ্ন করছিলে ববিতা, আশা করি তোমার প্রশ্ন উত্তর তুমি পেয়েছো। হ্যাঁ, আচ্ছা, আর কারোর কোনো প্রশ্ন না থাকলে তারা লিভ করতে পারো। যদি কারোর কোনো প্রশ্ন থাকে করতে পারো, কোনো বিশেষ কোশ্চেন যদি
হ্যাঁ, বলছি বল। নেপোলিয়নের যে যুদ্ধগুলো হয়েছিল ওই যুদ্ধগুলো কোন কোনগুলো ইম্পর্টেন্ট একটু বলে দিলে ভালো হতো না? কোন কোন যুদ্ধগুলো ইম্পর্টেন্ট বলতে, যুদ্ধে দেখো ইম্পর্টেন্স বলতে প্রতিটাই, মানে ট্রাফালগার ভালো করে পড়বে, ট্রাফালগার অস্ট্রালিস কাদের মধ্যে হচ্ছে, কবে হচ্ছে, কি হচ্ছে, ফলাফল কি। মহাদেশীয় অবরোধ ব্যবস্থা ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে। স্পেনের অভিযান, রাশিয়ার অভিযান, এবং তার সাথে সাথে ওয়াটারলু যুদ্ধ থেকে যে প্রশ্নটা আসে, শেষ যুদ্ধ কে নেতৃত্ব দিয়েছিলেন, এই আসে। এই যুদ্ধগুলো বেসিক, এগুলো পড়তেই হবে, ঠিক আছে। এবার ধরো যারা এর ওপরে, এবার ধরো আরো আমি এগুলো অনেক ডিটেলস আমরা বলেছি, যেমন ধরো অনেকেই আছে, অনেকগুলো ডিক্রির কথা আমরা বলেছি, অনেকগুলো ট্রিটির কথা আমরা বলেছি, যার মধ্যে সোমন্টের সন্ধি খুব ইম্পর্টেন্ট, কিন্তু এটা কিন্তু স্কুল সিলেবাসে নেই, কিন্তু আমাদের প্রশ্ন হিসেবে এটা আসতেই পারে, কারণ এটা কিন্তু ওভারঅল নেপোলিয়ন পড়তে গেলে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এর বাইরে তোমরা ফন্টেনব্লু ট্রিটিটা খুব ইম্পর্টেন্ট, টিলসিটের সন্ধি খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। লিপজিগের যুদ্ধ ইম্পর্টেন্ট, ঠিক আছে। এইগুলো যখন তোমরা পড়বে তখন এটা একটা ছক বানিয়ে পড়বে, যুদ্ধ কবে হচ্ছে, তার ফলাফল কি হচ্ছে, ঠিক আছে। এইভাবে যদি পড়ো এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে ট্রাফালগার বললাম, তার সাথে সাথে অস্ট্রালিস, মহাদেশীয় অবরোধ ব্যবস্থা, তার সাথে সাথে স্পেন এবং রাশিয়ার অভিযান, এবং তার সাথে সাথে তোমার লিপজিগের যুদ্ধ এবং ওয়াটারলু যুদ্ধ। কবে হয়েছে, কার সাথে হচ্ছে, ফলাফল কি, এগুলো এইভাবে পড়বে। এর বাইরে ডিটেলস, অনেক ডিটেলস আছে, তোমাদের যদি সময় অল্প, সেই জন্য যদি ছক বানিয়ে পড়ো তোমাদের পড়তে সুবিধা হবে। আচ্ছা ম্যাম, থ্যাংক ইউ। আচ্ছা, আর আর কারোর কোনো প্রশ্ন? যাদের কোনো প্রশ্ন নেই, আশা করছি আর কারোর কোনো প্রশ্ন নেই, সেক্ষেত্রে আমরা ক্লাসটা এখানেই শেষ করলাম। যদি কারোর কোনো প্রশ্ন থাকে তারা নেক্সট ক্লাসেও করতে পারো। যদি কোনো, তোমরা, আমার মনে হয় তোমরা একটু বই পড়ো, তোমাদের প্রত্যেককে আমি এটা মানে সাজেশন আমার, যে তোমরা একটা টেক্সট বই আগে পড়ো, তারপরে তোমরা এমসিকিউ সলভ করতে যাও। টেক্সট বই পড়লে তোমাদের আইডিয়াটা ক্লিয়ার হবে, তাহলে দেখবে তোমরা এমসিকিউ তাড়াতাড়ি সলভ করতে পারবে। এখানে অনেকেই প্রশ্নের ক্ষেত্রে আমি দেখলাম একটু কনফিউজড আছো, সেক্ষেত্রে আমার সাজেশন হচ্ছে একটু টেক্সট বইটা পড়ে তারপর তোমরা এমসিকিউ সলভ করবে। বুঝাতে পেরেছি? আচ্ছা ম্যাম, ঠিক আছে, আমরা লিভ করলাম আমরা কলটা, আমাদের ক্লাস এখানেই আমরা শেষ করছি। আমরা আবার নেক্সট ক্লাসে যদি কারোর কোনো আলোচনা থাকে আমরা নেক্সট ক্লাসে করবো।